ভ্যালুয়েশন নিয়ে তো অনেক ধরনের লিটিগেশন ইস্যু অ্যারাইজ হয়। ভ্যালুয়েশন নিয়ে আমি যেটাকে বলবো যে আইনের যে চর্চা হয় এটাকে আসলে চর্চা না বলে অপচর্চা বলাই ভালো। কি কি কারণে এই ভ্যাটের রিবেট ক্যান্সেলের ঘটনাগুলো ঘটে থাকে? প্রথমে আপনাকে আমি সংশোধন করে দিতে চাই, ভ্যাট রেয়াত বাতিল এই সংক্রান্ত বিধিবিধান কিন্তু আসলে নাই। কর সংক্রান্ত দাবির কারণেই তো আসলে আপিল করা হয়। সেই দাবিকৃত করের 50% পর্যন্ত ছিল। নতুন যে আইনটা হলো 2023 সালে, সেখানে এসে এটাকে কমিয়ে 10% করা হলো। তো এবছর বাজেটে এটা 1% করা হয়েছে। স্যার, ট্রাইব্যুনালে আসার আগেই কোন একটি কাজ করলে 80% বিরোধ এড়ানো সম্ভব বলে আপনি মনে করেন? একজন পরীক্ষার্থী লিখেছেন যে আমরা যে জিনিস কেনাবেচা করি সেটাই পণ্য। তো ভুল উত্তর। জি জি। একটা সঠিক উত্তরটা হচ্ছে বাংলাদেশের ভ্যাট এবং কাস্টমস ব্যবস্থাপনাটাকে আরো বিজনেস ফ্রেন্ডলি, ট্রান্সপারেন্ট, ইফিশিয়েন্ট করতে হলে 3টা সংস্কার করার জন্য আপনি কোন 3টা বলবেন? প্রশিক্ষণ, রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, অটোমেশন। কর্পোরেট একাডেমি আয়োজিত কর্পোরেট পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আজকে আমার সাথে আমাদের সম্মানিত অতিথি হিসেবে আছেন ভ্যাট, কাস্টমস এবং রাজস্ব প্রশাসনের অত্যন্ত সুপরিচিত শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব, জনাব A.K.M. মাহবুব রহমান স্যার। স্যার বর্তমানে কাস্টমস, ভ্যাট অ্যান্ড আপিল ট্রাইব্যুনালের মেম্বার টেকনিক্যাল হিসেবে কর্মরত আছেন। ওনার দীর্ঘ বলা চলে 3 দশকের কর্মজীবনে উনি ডিপেন্ড রোলে কাজ করেছেন। এর মাঝে অন্যতম হচ্ছে উনি মংলা কাস্টমস হাউসের কমিশনার ছিলেন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের সম্মানিত কমিশনার এবং চট্টগ্রাম কাস্টমসের আপিল কমিশনার হিসেবে উনি দায়িত্ব পালন করেছিলেন এবং উনি ছিলেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি যেটা চট্টগ্রামে আছে, ওটার ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এর বাহিরে এই দীর্ঘ কর্মজীবনে উনি জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট পলিসি এবং বাজেটের সাথে যুক্ত ছিলেন নতুন যে ভ্যাট আইন, ভ্যাট অ্যাক্ট 2012, এটার সংস্কার এবং বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সরাসরি উনি সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি উনি শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তাই নন, উনি খুবই জনপ্রিয় একজন শিক্ষক। বিশেষ করে ভ্যাট আইন এবং কাস্টমসের বিভিন্ন বিধিবিধানগুলো অত্যন্ত সরল এবং প্রাঞ্চল ভাষায় অনেক দিন ধরেই আসলে উনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে যাচ্ছেন এবং ভিডিও দিতেন একসময়। পাশাপাশি উনি কর্পোরেট একাডেমির একজন টপ রেটেড মেন্টর। উনি শিক্ষক হিসেবে আসলে খুবই জনপ্রিয়। ওনার সাবলীল বক্তব্য এবং প্রাঞ্জল ভাষায় জটিল বিষয়গুলোকে সহজে ব্যাখ্যা করার জন্য। তো যেটা বলছিলাম যে মানে স্যার একজন খুবই ভালো লেখক। এই যে আমার হাতে দেখলেন যে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা, এই ভ্যাটের বইটির লেখক স্যার, যে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাটা আমি মোটামুটি সাজেস্ট করি সবাইকে, কারণ আইনের বিধিবিধানগুলো এখানে খুব ওয়েল স্ট্রাকচার্ড অনুযায়ী সাজানো, বিষয়ভিত্তিক সাজানো এবং প্রাঞ্জল ভাষায়। সো হুইচ ইজ ভেরি গুড ফর যারা ভ্যাট প্র্যাকটিশনার এবং এই খাতে যারা কাজ করছেন তাদের জন্য এই বইটা খুব মানে ইনফ্যাক্ট আমার টেবিলে আছে, আমার পড়ার টেবিলে বইটা সবসময় থাকে আর কি। তো আজকে আমরা স্যারের সাথে আপিল, ভ্যাট, কাস্টমস, ব্যবসায়িক কমপ্লায়েন্স এই বিষয়গুলোর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানার চেষ্টা করব। যেহেতু আমাদের একটা টার্গেটই থাকে আমাদের সম্মানিত বিজনেস ওনার, বিজনেস হাউসেস যারা আছে এবং হচ্ছে যারা এই খাতে কাজ করেন, প্র্যাকটিশনার বৃন্দ, তারা যাতে সহজে কাস্টমস ভ্যাটের বিভিন্ন বিধিবিধানগুলো সহজে অনুধাবন করতে পারেন এবং বাস্তব জীবনে এগুলোকে কাজে লাগাতে পারেন। তো স্যার, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি। আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে যারা শুনছেন এই পডকাস্ট তাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তো আমরা মানে শেষ থেকে শুরু করতে চাই আর কি, যেহেতু আপনার মানে দীর্ঘ কর্মজীবনে আপনি অনেকগুলো এরিয়াতে কাজ করেছেন। তো এখন যেহেতু আপিল ট্রাইব্যুনালে আছেন, আপিল নিয়ে আসলে একটু কথাবার্তা বলতে চাই। আপনি যদি স্যার একটু সহজ ভাষায় আমাদের সম্মানিত ব্যবসায়ী, উদ্যোক্তা এবং প্র্যাকটিশনার যারা আছেন ওনাদের দৃষ্টিকোণ থেকে যদি একটু সহজ ভাষায় বলতেন, আপিল জিনিসটা কি কারণে প্রয়োজন হয়
মানে এবং হচ্ছে গিয়ে দুইটা আইনে, যেহেতু দুইটা আইনেই অর্থাৎ ভ্যাট আইন এবং কাস্টমস আইনে যদি আপনি স্যার একটু বলতেন, আমরা আপিল সম্পর্কে একটু জানতে চাচ্ছি শুরুতে। আপিল হলো একজন ব্যবসায়ী বা ভ্যাট বা কাস্টম ডিউটি যারা পরিশোধ করেন, তারা যদি মনে করেন যে সরকারের যারা কিনা কর্মকর্তা, ভ্যাট কর্মকর্তা বা কাস্টমস কর্মকর্তা, তাদের কোনো সিদ্ধান্তে বা আদেশে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হচ্ছেন, তো সেক্ষেত্রে ন্যায়সঙ্গত এবং আইনানুগ প্রতিকারের জন্য আপিল করার আইনগত সুযোগ রয়েছে। তো এটি বিভিন্ন পর্যায় ভিত্তিক, যেমন যে সকল কর্মকর্তারা কমিশনার পদমর্যাদার নিচে, রাজস্ব কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, আপ টু এডিশনাল কমিশনার, তাদের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি কমিশনার আপিলের কাছে আপিল করতে পারেন। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে 4টি আপিল কমিশনারেট আছে। জি জি, ঢাকাতে 2টি, চট্টগ্রাম এবং খুলনায় 1টি করে। আচ্ছা কমিশনারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি আপিল করতে পারেন আপিল ট্রাইব্যুনালে, কাস্টমস ভ্যাট এক্সাইজ আপিল ট্রাইব্যুনাল। এটি ঢাকাতে অবস্থিত, জাতীয় রাজস্ব বোর্ডের যে ভবনে অবস্থিত সেখানে। সেটা তো একটাই নাকি? হ্যাঁ, আপিল ট্রাইব্যুনাল একটাই, কাস্টমস ভ্যাটের আপিল ট্রাইব্যুনাল একটাই, এটা ঢাকার বাইরে কোথাও কোনো জি জি। এর অফিস অর্থাৎ স্যার, আমি যদি একটু সহজ ভাষায় আমাদের অডিয়েন্সের সুবিধার্থে, আপ টু এডিশনাল কমিশনার এই পর্যন্ত যদি কোনো আদেশে কোনো করদাতার যদি মানে কোনো উনি যদি কনভিন্স না হয়ে থাকেন, যে বা ওনার যদি মনে হয় যে না আমার এটা আমি প্রপার জাস্টিস পাচ্ছি না, হ্যাঁ আমি এটা পাচ্ছি না, সেক্ষেত্রে উনি কমিশনার আপিলের কাছে উনি আবেদন করবেন জি। আপিলের জন্য। আর যদি কমিশনার ওনার যে সংশ্লিষ্ট যে কমিশনারেট আছেন সেখানকার সম্মানিত কমিশনারের যদি কোনো আদেশে উনি সংক্ষুব্ধ হয়ে থাকেন বা কনভিন্সড না হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে উনি আপিল ট্রাইব্যুনালে যাবে, এটাই তো? জি জি, একদম সঠিক, যথার্থ বলেছেন। আচ্ছা, এখন স্যার আমি ধরলাম যে এডিশনাল কমিশনার পর্যন্ত, আপ টু এডিশনাল কমিশনার পর্যন্ত কেউ একজন সংক্ষুব্ধ হলো এবং উনি আপিল কমিশনারের কাছে উনি আবেদন করলেন। এখন সেখানেও কোনো কারণবশত উনি প্রতিকার পাননি, অথবা ওনার প্রত্যাশিত যে রেজাল্ট সেটা উনি মানে ওনার ফেভারে আসে নাই, সেক্ষেত্রে প্রসেসটা কি হবে আর কি? সুন্দর প্রশ্ন। আপিল কমিশনারের কাছে আবেদন করার পরে সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ব্যবসায়ী তিনি যদি মনে করেন যে তিনি ন্যায় বিচার পাননি বা আপনার ভাষায় তার প্রত্যাশা পূরণ হয়নি, তো সেক্ষেত্রে তিনি আপিল কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। এবং আপিল ট্রাইব্যুনাল এর সিদ্ধান্তে যদি তিনি সন্তুষ্ট হন তো ভালো, যদি সেই সিদ্ধান্ত তিনি সন্তুষ্ট না হন, এরপরও আরও প্রতিকারের সুযোগ আছে, তিনি মহামান্য হাইকোর্টে আপিল করতে পারেন। তাহলে স্যার আমি যেটা ধরলাম যে আপিল ট্রাইব্যুনালে, স্যার আপনি তো বর্তমানে আপিল ট্রাইব্যুনালে আছেন যেহেতু, তার মানে আপিল ট্রাইব্যুনালে দুই ধরনের মানে ইস্যুস বা কেস আপনাদের কাছে আসে। একটা হচ্ছে ওই যে আপিল কমিশনার থেকে কেউ যদি মানে প্রতিকার না পান উনি, আর যদি কমিশনারের সরাসরি আদেশে যদি মাঠ পর্যায়ে যদি ইয়ে না হয়, এই দুই ধরনের হচ্ছে মানে ইয়াতে ট্রাইব্যুনালে আসেন। স্যার আপনার এমনিতে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সাধারণত কি কি ইস্যুসগুলো, মানে এই লিটিগেশনগুলো কি কারণে উৎপত্তি হয় আর মানে কি ধরনের ইস্যুগুলো সাধারণত আপনার কাছে আসে আর কি, মানে কি ধরনের এটা হয়? লিটিগেশনগুলো বা সংক্ষুব্ধতা তৈরি হয় প্রধানত আইনের বিধিবিধানগুলো সঠিকভাবে প্রয়োগ না করার কারণে। এটা আমরা অভিজ্ঞতায় দেখেছি। আইনকে যদি সঠিকভাবে প্রয়োগ করা হতো তাহলে হয়তো এই আপিল বা এই জাতীয় প্রক্রিয়ার সংখ্যা অনেক কমে আসতো। দেখা যায় যে আইনে যেমন সবচেয়ে বেশি আপিল আসে কাস্টমসের ক্ষেত্রে ভ্যালুয়েশন সংক্রান্ত। তো ভ্যালুয়েশন রুল, এই রুলটি 2000 সালে প্রণীত হয়েছে। এই ভ্যালুয়েশন রুলে যেভাবে শুল্কায়নযোগ্য পণ্যের মূল্য নির্ধারণ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে,
মাঠ পর্যায়ের সকল দপ্তরে আসলে ঠিক সবসময় এটাকে একভাবে অনুসরণ করা হয় না। স্যার এখানে একটা বিষয় যদি আমি যে ইন্টারপ্রেট করার জন্য এই যে স্যার আপনি বললেন যে আইনের বিধিবিধানগুলো যথাযথভাবে প্রতিপালিত না হওয়ার কারণে ডিসপুট বা মানে এইগুলো উৎপত্তি হয়, আপিলের সুযোগ তৈরি হয়। তো এই ভুলটা তো দুই দিক থেকেই হইতে পারে, মানে করদাতা বা ব্যবসায়ী পক্ষ ভুল করতে পারে, ইভেন মানে এনবিআর এর মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তাও তো ভুল করতে পারেন, মানে দুই ধরনের ইস্যুগুলোই তো আসে। না, আপনি সঠিক বলেছেন। এই জন্য আমরা আপিলও দুই তরফ থেকেই পাই। আচ্ছা, সবসময় যে সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যবসায়ী আপিল করেন তা কিন্তু না, আমাদের মাঠ পর্যায়ের দপ্তরগুলো কিন্তু ওনারা আপিল করেন। জি জি। এবং ভুলটাও দুপক্ষ থেকেই হয়। দেখা যাচ্ছে যে যিনি ব্যবসায়ী তিনি ঠিক যেভাবে আইনটা আছে হয়তো জানেন না, অথবা জানলেও মানেন না, বা তার মনোনীত প্রতিনিধি সঠিকভাবে সেগুলো অনুসরণ করেনি। যেমন ভ্যালুয়েশনের কথা বলতেছিলাম, ভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা কমন একটা ত্রুটি দেখা যায়। এটা মুখ্যত ব্যবসায়ী বা আমদানিকারকের মনোনীত সিএনএফ এজেন্টরা করেন। তারা মূল্য ঘোষণা ফর্ম বলে একটি ফর্ম আছে ভ্যালুয়েশন রুলসের আন্ডারে। জি। তারা নিয়ম হলো, যখন কোনো পণ্য চালান শুল্কায়নের জন্য পণ্য ঘোষণা দেওয়া হয়, যেটা আগে আমরা বিল অফ এন্ট্রি বলছি, এই পণ্য ঘোষণা দেওয়ার সময় ফর্মটা পূরণ করে ঘোষণার সঙ্গে জমা দিতে হয়। তো দেখা যায় যে অধিকাংশ আমদানিকারক এই প্র্যাকটিসে অভ্যস্ত হননি বা হয়ে ওঠেননি। তো এটা তাদের তরফ থেকে একটা বড় রকমের বিচ্যুতি। এবং ট্রানজ্যাকশন ভ্যালু বা ভ্যালুয়েশন রুলের যে আইনগত যে সুবিধা বা ওটার যে কমপ্লায়েন্স, এটা নিশ্চিত করতে হলে কিন্তু ব্যবসায়ীর ওই ঘোষণাটা দেওয়া উচিত ছিল। এবং তারা ওই ঘোষণা না দেওয়ার কারণে অন দ্য আদার হ্যান্ড কাস্টমস তারা মনে করে যে তারা যে ডিক্লারেশনটা দিয়েছে বা যে ভ্যালু ডিক্লেয়ার করেছে সেটা যথার্থ ভ্যালু নয়। এবং তখন তারাও আরবিট্রিয়ারলি কিছু সিদ্ধান্ত নেয়। তারাও যে সব ক্ষেত্রে আইন মানে তা কিন্তু না। বলা আছে যে কোনো ক্ষেত্রে মূল্য নির্ধারণ করতে হলে পূর্ববর্তী 90 দিন পর্যন্ত ওই একই পণ্য অন্য ইম্পোর্টাররা যে ইম্পোর্ট করেছেন তাদের ভ্যালু করতে হবে। এমনিতে স্যার এই মানে ভ্যালুয়েশন নিয়ে স্যার আমার আলাদা একটা কোশ্চেন আছে, মানে ভ্যালুয়েশন আসলে কীভাবে হয়, কারণ এটা নিয়ে মানে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে আর কি আমি আপনাকে করার জন্য। ঠিক আছে, তো এখন আমি যদি ফোকাস করতে চাই যে কি কারণে এই মানে আপত্তিগুলো বা আপিলগুলো হয়, একটা যদি স্যার আপনি বললেন ভ্যালুয়েশন, আর কি ধরনের আপত্তি আসে? সবচেয়ে বেশি আপিল আসে ভ্যালুয়েশনে, এবং এরপরে যেটা আসে সেটা হলো শুল্ক কর ফাঁকিজনিত যে ডিমান্ড করা হয় বা মামলা করা হয়, তার পরিপ্রেক্ষিতে ভালো সংখ্যক আপিল জমা পড়ে। একইভাবে আমরা যদি ভ্যাট আইনের পার্সপেক্টিভে দেখি, সেখানে সবচেয়ে বেশি এইচএস ক্লাসিফিকেশনটাও তো একটা কিরকম পান, ক্লাসিফিকেশন নিয়ে ডিসপিউট হয়, তবে ক্লাসিফিকেশন ডিসপিউট নিয়ে আপিল করার প্রবণতা কম। ভ্যালুয়েশনের সঙ্গে যদি আমি তুলনা করি বেশ কম। ওকে, তার মানে আমি ধরে নিচ্ছি স্যার ভ্যালুয়েশন এবং ডিউটি ট্যাক্স ফাঁকিজনিত এই দুইটা হচ্ছে লার্জলি হচ্ছে মানে আপিল এবং ট্রাইব্যুনালে মানে কাস্টমসের পক্ষ থেকে এইগুলো আসে, মানে কাস্টমস। আর যদি স্যার ভ্যাটের এটা বলি স্যার, ভ্যাটে কি ধরনের মানে ইয়েগুলো সাধারণত ভ্যাটের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যেই আপিলগুলো পাই এগুলো ভ্যাট ফাঁকির সাথে সম্পর্কিত। ভ্যাট ফাঁকি বা ভ্যাট পরিহারের জনিত কারণে যে সকল মামলা হয় বা দাবিনামা জারি করা হয়, তার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে আপিল করছেন অনেক করদাতা। এবং ভ্যাটের ক্ষেত্রেও সেখানে ওই যে ন্যায্য বাজার মূল্য, মানে আবারও সেই মূল্য সংক্রান্ত বেশ কিছু আপিল পড়ে। তবে আমরা যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করি, সবচেয়ে বেশি আপিল অবশ্যই ভ্যাট পরিহার বা ফাঁকির জায়গাগুলো থেকে আসে। এরপর আপনার সেকেন্ড ফ্রিকোয়েন্সি চিন্তা করলে এরপরে ন্যায্য বাজার মূল্য বা ফেয়ার মার্কেট প্রাইসের বিষয়টা আসতে পারে। তো এখানে আসলে আমাদের প্রত্যেকটা টপিকস নিয়ে কথা বলার মানে অবকাশ আছে, মানে বিজনেস ওনার এবং প্র্যাকটিশনারদের সুবিধার্থে, মানে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব স্যার। তো এখন যদি স্যার আপিলের প্রক্রিয়াটা মানে যদি একটু বলতেন যে কত দিনের মধ্যে করতে হয়, বা সেখানে নির্দিষ্ট কোনো বিষয় যদি আপনি একটু
মানে শেয়ার করতে চান? এগুলো আইনে বিস্তারিত বলা আছে, তো তারপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি প্রথমতই বলবো যে যারা আপিল করতে চান তারা নিজেরা যদি আপিল করেন তো সেক্ষেত্রে ভালো করে আইন জেনে বুঝে তারপরে আপিল ফাইল করবেন, কারণ পদ্ধতিগত কারণে অনেক সময় আপিল আবেদন এটা রিজেক্টেড হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আপনার আপিল আবেদন যেন রিজেক্টেড না হয় এই জন্য হয় খুব দক্ষ যারা কিনা কনসালটেন্ট সহায়তা নেয়, আইনজীবী, তাদের সহায়তা নিতে পারেন একজন ব্যবসায়ী, অথবা তিনি নিজেও আপিল করতে পারেন, আইনে কোনো বাধা নাই। জি জি। তো সেক্ষেত্রে ওনাকে একটু তারা যেন সচেতনভাবে প্রয়োগ করে, এবং সেই সচেতনতার একটি অংশ হচ্ছে যে কত দিনের মধ্যে আপিল করতে হবে। যেই আদেশে তিনি মনে করছেন যে একজন ব্যবসায়ী মনে করছেন যে তিনি ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ, সেই আদেশ যে তারিখে প্রচারিত হয়েছে বা যে তারিখে প্রকাশ করা হয়েছে সেই তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে আপিল করার আইনি বাধ্যবাধকতা আছে। জি জি, 90 দিনের ভিতরে। সেখানে একটি সুযোগ রাখা হয়েছে, যদি যৌক্তিক কারণ থাকে। অনেক ক্ষেত্রে হয় না যে যিনি আপিল করবেন তিনি দেশের বাইরে আছেন, অথবা তিনি অসুস্থ, অথবা অন্য কোনো মানে ইমার্জেন্সি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে, 90 দিনের মধ্যে পারেননি, সেক্ষেত্রে আরো 60 দিন পর্যন্ত আপিল তিনি করতে পারেন। তবে ওই যে অতিরিক্ত যে সময়ের মধ্যে তিনি আপিল করছেন, এটা এই অতিরিক্ত সময়টুকু বিবেচনা করবেন কিনা এটা আপিল কর্তৃপক্ষ যারা আর কি, আচ্ছা, তাদের এখতিয়ার, তারা ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন। মানে আমি যেখানে এখন মানে আপনার ডিসকাশন অনুযায়ী স্যার আপিল কর্তৃপক্ষ তো আমি বলা চলে দুইটা পেলাম, একটা হচ্ছে আপিল কমিশনার আর একটা হচ্ছে আপিল ট্রাইব্যুনাল। এখন আমার যেখানে আপিল করতে হবে ওই 60 দিন সময় যদি আমি নেওয়ার প্রয়োজন হয়, ওখানেই হচ্ছে গিয়ে আমাকে জানাতে হবে যে আই নিড অ্যানাদার 60 days ফর দিস। না, এই ধরনের কোনো বিষয় না। আচ্ছা, তিনি 90 দিনের মধ্যে পারেননি, তিনি পেরেছেন হয়তো সব মিলে কত, এদিকে 90 ওইদিকে 60, 150 দিন, তিনি 140 দিন পরে আপিল করেছেন। আচ্ছা, তো তিনি যে আপিলের যে আবেদন করছেন সেখানে তিনি কেন 90 দিনের মধ্যে পারেননি, তার পক্ষে একটা যুক্তি প্রদর্শন করে তিনি আপিল ফাইল করতে পারেন। ট্রাইব্যুনালে যেটা হয়, ট্রাইব্যুনালে 4টা বেঞ্চ আছে, যে আপিলগুলো জমা পড়ে সেগুলো 4টা বেঞ্চের মধ্যে প্রেসিডেন্ট ট্রাইব্যুনাল বন্টন করে দেন। তো তার আগে, বন্টনের আগে এই আপিলটা কি আইনানুগভাবে গ্রহণযোগ্য হবে কিনা, মানে অর্থাৎ গ্রহণযোগ্য কিনা, অর্থাৎ আপিলটা নেওয়া যায় কিনা সে বিষয়ে একটা হিয়ারিং হয়। জি জি। যে হিয়ারিং এ প্রেসিডেন্ট নিজেই উপস্থিত থাকেন, এবং সেখানে মূলত দেখা হয় যে ওই যে নির্ধারিত সময়সীমা, হ্যাঁ উনি টাইমলি করেছেন কিনা, 90 দিন প্লাস আরো 60 দিন যদি ধরি, 150 দিনের মধ্যে তিনি পেরেছেন কিনা, এটা একটা বিষয় দেখা হয়। এবং তারপর আপিল করার জন্য যে পরিমাণ কর দাবি করা হয়েছে, কর সংক্রান্ত দাবির কারণেই তো আসলে আপিল করা হয়, সেই দাবিকৃত করের, আর আগে ছিল 10%, এবছরের বাজেটে জানেন যে এটা 1% করা হয়েছে। তো আমরা বলি যে 1% পরিমাণ কর যদি না দেওয়া হয়ে থাকে তাহলেও সে আপিলটা রিজেক্ট হয়ে যেতে পারে। এটা তো স্যার এই যে মানে জমা দানের কথাটা যেটা বললেন, ডিপোজিট করতে, মানে 1969-এর যে অ্যাক্ট ছিল আগে, ওটাতে তো মনে হয় এটা 50% পর্যন্ত ছিল, তাই না? এই যে ডিপোজিট, কাস্টমসের পুরাতন যে আইন ছিল সেখানে এটা দাবিকৃত করের 50% পর্যন্ত মানে সুযোগ ছিল। নতুন যে আইনটা হলো 2023 সালে, সেখানে এসে এটাকে কমিয়ে ভ্যাটের মতোই 10% করা হলো। এবং এবছর যে প্রস্তাবিত বাজেট করা হয়েছে, যেহেতু প্রস্তাব এসেছে, আমরা ধরে নিতে পারি এটি বাস্তবায়িত হবে, অসম্ভাবনা প্রবল। তো 1% এটা স্যার মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তো একটা ট্রেড ফেসিলিটেশনের জন্য আইনি প্রতিকার লাভের মানে একটা ভালো দিক, যে ওনাদের হচ্ছে গিয়ে ব্যবসা বান্ধব ওয়ার্কিং ক্যাপিটালটা ব্লক হয়ে থাকলো না, বা খুব ইজিলি করতে পারলো, তো হুইচ ইজ গুড। আচ্ছা, তাহলে স্যার এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, যেটা আমাদের অডিয়েন্সকে আমরা বলতে চাই, যে 90 দিনের মাঝে যদি উনি আপিল করতে নাও সমর্থ হন, সেক্ষেত্রে কিন্তু তারপরেও ওই সময়টা উনি যৌক্তিক কারণ দেখিয়ে মানে সেখানেও সুযোগ আছে যে উনি একটা প্রতিকার উনি পেতে পারেন। তো একটি কথা আসলে আমরা আমাদের পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে বলি, এমনকি 90 এবং 60, 150 দিন অতিক্রান্ত হওয়ার পরও দেখা গেল যে 1 দিন 2 দিন
3 দিন বা খুব নগণ্য সময়, যে কোনো মতে হয়তো অল্প 2-1 দিন আগে 150 দিন অতিক্রান্ত হয়েছে। তো এগুলো ক্ষেত্রেও ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট অথবা যারা কিনা ওই অ্যাডমিশন হিয়ারিং নেন, তারা নমনীয় হয়ে মানে একটু ফ্লেক্সিবল থাকেন ওনারা, আপিল নিয়ে থাকেন। জি জি, নিতে হবে এমন আইন বাধ্যবাধকতা নাই, তো তারা সদয় বা সহানুভূতিশীল বা তারা যৌক্তিক বিবেচনায় নিতে পারেন। ফাইন, ভেরি গুড। এটা তো একটা মানে ব্যবসা বান্ধব একটা বিষয়। স্যার, আমরা এই যদি ভ্যাটের ক্ষেত্রে দেখি আর কি, তো সেখানে মানে প্রায় সময় দেখেছি স্যার, ভ্যাটের যারা কর্মকর্তা থাকে বিভিন্ন ধরনের রেয়াত মানে ক্যান্সেল করে দেয় অনেক সময়, যে ভাই তোমার রেয়াতটা তুমি যথাযথভাবে নেও নাই, ঠিক আছে, এটা মানে বাতিল, ঠিক আছে। তো এই মানে আপনার মানে অভিজ্ঞতা কি কি কারণে এই ভ্যাটের রিবেট ক্যান্সেলের ঘটনাগুলো ঘটে থাকে আর কি? প্রথমে আপনাকে আমি সংশোধন করে দিতে চাই যে আপনার ভ্যাট রেয়াত বাতিল এই সংক্রান্ত বিধিবিধান কিন্তু আসলে বা এই সংক্রান্ত আইনগত প্রভিশন নাই। ছিল 1991 সালে যে ভ্যাট আইন ছিল, সেখানে ভ্যাট সংক্রান্ত কোনো অনিয়ম হলে রেয়াত বাতিল করা যেত। তো এখন ভ্যাট সংক্রান্ত অনিয়ম হলে যে প্রক্রিয়ার মাধ্যমে এই অনিয়মের বিচার করা যাবে বা অনিয়ম সংক্রান্ত অনুশাসন দেওয়া যাবে, সেটিকে বলা হচ্ছে কর নির্ধারণ। আচ্ছা, আইনের ধারা 73-এর বিধান অনুযায়ী কর নির্ধারণ করতে হবে, এবং যেই রেয়াতটা রেয়াত সংক্রান্ত যে সমস্ত বিধিবিধান আছে ভ্যাট আইনের 46 ধারায়, সেই বিধিবিধান না মেনে যে রেয়াতগুলো নেওয়া হচ্ছে, সেগুলো ওই যিনি নিবন্ধিত ব্যক্তি, যিনি কিনা অবৈধভাবে রেয়াত নিয়েছেন বা আইন না মেনে রেয়াত নিয়েছেন, তাকে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে সরকারকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে অথবা অ্যাডজাস্ট করতে হবে। এবং তিনি যদি বৃদ্ধিকারী সমন্বয় না করেন, তাকে বৃদ্ধিকারী সমন্বয় করতে বলতে পারেন সংশ্লিষ্ট সার্কেলের রাজস্ব কর্মকর্তা। জি জি, তিনি তাকে কিন্তু এই নির্দেশনা দিতে পারেন যদি অনিয়ম হয়ে থাকে। তিনি না মানলে তখন কর দাবি করে সেই টাকাটা কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই টাকাটা আদায় করতে হবে। এবং একই সঙ্গে আইনে যে শাস্তির বিধান আছে রেয়াত সংক্রান্ত বিষয়, সেই বিধান অনুযায়ী তার উপরে কিন্তু জরিমানা আরোপেরও সুযোগ রয়েছে। আচ্ছা, জরিমানা আরোপ করা যাবে। তার মানে সে ওই যে ব্যাট রিবিটের যে অ্যামাউন্টটা ওটা অ্যাডজাস্ট করা মানে আলটিমেটলি আসলে তার এটা বাদ হয়ে যাওয়া। জি, মানে ওই বিষয়টা ওইটাই, আগে বাতিল শব্দটা ছিল, এর বাইরে তাকে আবার এখন আমরা বাতিল বলছি না, এবং বাতিল একটা প্রক্রিয়াই ছিল। জি জি জি, এবং রেয়াতের ক্ষেত্রে কিন্তু আসলে 91 আইনে আলাদা করে দাবিনামা জারি করা বা সেই বিধিবিধান অনুসরণ না করে সরাসরি করা যেত। জি, বাট বর্তমানে রেয়াত হোক বা অন্য যে কোনো ভ্যাট দাবি হোক, সেটা সমন্বয় সেটা 73 ধারা অনুযায়ী কারণ দর্শাও নোটিশ দিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে 120 দিনের মধ্যে চূড়ান্ত করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা বিষয়, এটা নিয়ে মোটামুটি কিছু রিকোয়েস্টও আছে আমাদের, যে মানে ব্যবসায়ীরা তো সাধারণত নিজেদের যে পণ্য এবং সেবা প্রোভাইড করেন, মানে শুধু ওটার উপরেই ব্যাট দিচ্ছেন না, পাশাপাশি ওনাদের মাধ্যমে যে ব্যবসাগুলো হয়, ওনাদের মানে যারা সাপ্লায়ার বা সার্ভিস প্রোভাইডার, মানে যাদের ইনকাম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, তাদের ক্ষেত্রেও তাদেরকে সোর্স ট্যাক্স কাটতে হয়, মানে সোর্স ভ্যাট, বিডিএস যেটাকে আমরা বলি। যে এমন তো 44টা মানে নির্দিষ্ট সেবা আছে যেগুলোর উপর মানে ব্যাট উৎসে কর্তন করতে হয়। তো এর মাঝে আমরা স্যার মাঠ পর্যায়ে এবং আমাদের ট্রেনিং ইয়েগুলোতে, ব্যাচগুলোতে যেটা আমরা লক্ষ্য করি, যে একটা পার্টিকুলার হেড নিয়ে একটু কনফিউশন হয়। এটা হয়তো স্যার আপনিও অবহিত আছেন, যেহেতু আপনি প্রচুর কোশ্চেন পান। সেটা হচ্ছে যোগানদার, ঠিক আছে, যে আসলে যোগানদার কারা, মানে এই অ্যাপ্লিকেবিলিটিটা কাদের উপকার হবে। তো এই ডেফিনেশনটা আমি স্যার আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হওয়ার মানে ক্লিয়ার হতে চাই। তো এই সুযোগে শুধু আসলে আমি যোগানদার না, মানে একসাথে যদি একটু স্যার মানে আলোচনাটা করেন তাহলে আরেকটু সুবিধা হয়। যেমন ব্যবসায়ী কারা, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচার কারা, কমার্শিয়াল ইম্পোর্টার কারা, এবং যোগানদার আসলে কে, মানে এই সংজ্ঞাগুলো যদি স্যার আপনি একসাথে আইনের আলোকে বলেন, তাহলে আমরা একটা আলোচনা থেকে আমরা
মানে সবগুলো বিষয় আমাদের সংশয়টা একটু দূর হয় আর কি। খুবই ভালো কোশ্চেন। আমরা সাধারণভাবে যারা মানে সাধারণভাবে বলতে সাধারণ মানুষ বা জনগণ যারা কিনা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, এরকম সব মানুষকেই কিন্তু ব্যবসায়ী বলি, তাই না? যিনি আমদানি করেন তিনিও ব্যবসায়ী, যিনি মিল ফ্যাক্টরি চালান তিনিও ব্যবসায়ী, পাইকার ব্যবসায়ী, আড়তদার ব্যবসায়ী, সবাইকে আমরা ব্যবসায়ী বলি। এটা সাধারণ মানুষের ভাষা। বাট ভ্যাট আইনের ভাষায় কিন্তু ব্যবসায়ীর একটা আলাদা সংজ্ঞা আছে। হ্যাঁ, আলাদা সংজ্ঞা আছে, এবং এই সংজ্ঞাটা 91 সালের আইনে এটা যে সংজ্ঞার যে ধারা 2-এই ছিল। পরবর্তীকালে 2012 সালে যখন আইনটা হলো তখন দেখা গেল যে ধারা 2-তে নাই। সেই সংজ্ঞাটা রাখা হলো আইনের 3য় তফসিলের শেষে, একটা মানে এমন একটা জায়গায় যেটা আসলে সচরাচর চোখে পড়ে না। তো এই বছর ইন্টারেস্টিংলি যে বাজেটের প্রস্তাব করা হয়েছে গত 11 জুন, সেখানে লক্ষ্য করলাম যে সংজ্ঞাটা মূল আইনের যে সংজ্ঞা সংক্রান্ত ধারা 2-তে আনা হয়েছে। সেখানে ব্যবসায়ী সংজ্ঞা বলা হচ্ছে, ব্যবসায়ী হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার আমদানিকৃত, অর্জিত, সংগৃহীত বা অন্য যে কোনো উপায়ে তার প্রাপ্ত যে পণ্য, সেটিকে তিনি আকার, আকৃতি, প্রকৃতি পরিবর্তন না করে অন্যের কাছে হস্তান্তর বা সরবরাহ করেন, তিনি হলেন ব্যবসায়ী। আচ্ছা, তো এখানে যে শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যবসায়ী তিনি যে পণ্য আমদানি করছেন বা সংগ্রহ করছেন বা অন্যের কাছ থেকে ক্রয় করছেন, তিনি সেই পণ্যগুলো ঠিক যেইভাবে অ্যাজ ইট ইজ সংগ্রহ করছেন বা ক্রয় করছেন বা আমদানি করছেন, হুবহু একইভাবে কোনো ধরনের পরিবর্তন না করে সরবরাহ করবেন, জাস্ট হস্তান্তর করবেন, তিনি হলেন ব্যবসায়ী। আচ্ছা, তো ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসায়ীর সংজ্ঞা। জি। তো ব্যবসায়ীর সংজ্ঞার সঙ্গে উৎপাদনকারীর সংজ্ঞার তফাৎটা হচ্ছে, উৎপাদনকারী কী করেন? উৎপাদনকারী তিনি এক বা একাধিক কাঁচামাল বা আইনের ভাষায় উপকরণ, সেগুলোর সংমিশ্রণে নতুন কোনো পণ্য তৈরি করেন। হ্যাঁ, তো তার মানে তার মধ্যে এক ধরনের কি, এটাকে এক ধরনের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা আছে, তিনি নতুন কিছু সৃষ্টি করছেন। এটি সাধারণভাবে খুব সহজভাবে যদি বলি, এটা হচ্ছে উৎপাদন, বা এই উৎপাদন যিনি করেন তিনি উৎপাদনকারী। তার সঙ্গে সঙ্গে আমরা ব্যবসায়ীর সঙ্গে যদি লিঙ্ক করি, অন্যের কাছ থেকে সংগৃহীত বা আমদানিকৃত কোনো পণ্য যদি মানে আরেকজনের উৎপাদিত পণ্য সেটিকে যদি এনে প্যাকিং, রিপ্যাকিং, ব্র্যান্ডিং, রিব্র্যান্ডিং বা যে কোনোভাবে যে কোনো পরিবর্তন যদি করেন একজন ব্যক্তি, তখন কিন্তু তিনি আর মানে ব্যবসায়ী থাকবেন না। ব্যবসায়ীর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ব্যবসায়ী তিনি অন্যের কাছ থেকে পণ্য ক্রয় করে বা আমদানি করে কোনো পরিবর্তন না করে সরবরাহ করেন। জি। আর যদি কোনো রকম পরিবর্তন করেন, পরিবর্তন মানে কি? ধরেন কি বলি যে নারকেল তেল, জি জি, আপনি বাল্কে নারকেল তেল কিনে আনলেন ড্রামে করে, জি জি, এনে ছোট ছোট বোতলিং করে, ছোট ছোট বোতলে মানে আমি এখানে বাজারজাত করে আপনি নাম দিয়ে দিলেন কর্পোরেট নারকেল তেল ফর এক্সাম্পল। তো এই যে আপনি ব্র্যান্ডিং করছেন, বড় ড্রাম থেকে ছোট ছোট বোতলে নিয়ে আসছেন, এই কাজটাও কিন্তু এটা কিন্তু উৎপাদক, মানে আইনের পরিভাষায় এটা উৎপাদন। যেমন আমি স্যার সাধারণভাবে মনে হতে পারে নিয়ে আসলাম যে মানে ইনিও তো ব্যবসায়ী, আমরা সাধারণভাবে কিন্তু এটাই বলি। বাট আইনের ভাষায় যেহেতু তিনি যেভাবে পণ্যটা সংগ্রহ করেছেন বা ক্রয় করেছেন তার পরিবর্তন করছেন, পরিবর্তনশীলতার কারণেই তিনি তার যে আইনগত যে স্ট্যাটাস, সেটি ব্যবসায়ী থেকে রূপান্তরিত হয়ে উৎপাদক হয়ে যাচ্ছে। তো তার মানে উৎপাদনকারী হতে হলে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন করতে হবে, আর ব্যবসায়ী তিনি পরিবর্তন করেন না। এই যে অনমনীয়তা, যে ব্যবসায়ী তার আমদানিকৃত বা সংগৃহীত পণ্যের কোনো পরিবর্তন করেন না, এই আলোকে যদি আমরা দেখি, তাহলে বাণিজ্যিক আমদানিকারক কিন্তু ঠিক একই কাজ করেন। জি জি জি, বাণিজ্যিক আমদানিকারক কিন্তু ঠিক যেভাবে পণ্য আমদানি করেন, তিনি সেই পণ্যটা হুবহু আকার, আকৃতি, প্রকৃতি ঠিক রেখে আবার সেল করেন। তো তার মানে বাণিজ্যিক আমদানিকারকও ব্যবসায়ী। আমরা যদি বলি যে সকল বাণিজ্যিক আমদানিকারকই ব্যবসায়ী, বাট সকল ব্যবসায়ী বাণিজ্যিক আমদানিকারক নন, এটা আমরা বলি আর কি। তো এবার আসা যাক
যোগানদার কি? যোগানদারকে যদি আমরা বলি যে তার রোলটা কি আসলে ব্যবসায়ী, তিনি এক অর্থে মধ্যস্বত্বভোগী, একদম পিওর সেন্সে যদি আমরা দেখি। যোগানদার তিনি পণ্য সংগ্রহ করতে পারেন ব্যবসায়ীর কাছ থেকে, আমদানিকারকের কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে, বাট তিনি কখন পণ্য সংগ্রহ করেন? যখন তার কাছে ওয়ার্ক অর্ডার থাকে বা অর্ডার থাকে। যতক্ষণ অর্ডার থাকে না ততক্ষণ পর্যন্ত যোগানদার তার ব্যবসায়িক প্রক্রিয়া শুরু করে না। এটা আমরা সাধারণভাবে বলি আর কি। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, যোগানদারও কিন্তু একজন ব্যবসায়ী। জি, যোগানদারও একজন ব্যবসায়ী, কারণ যোগানদারও আকার আকৃতি প্রকৃতি পরিবর্তন না করে পণ্য সরবরাহ করে। তো সেই বিবেচনায় আমরা যোগানদারকেও ব্যবসায়ী বলতে পারি। তো যোগানদার আর ব্যবসায়ীর মধ্যে তফাৎটা হচ্ছে, যে সকল ব্যবসায়ী উৎসে কর্তনকারী প্রতিষ্ঠানের নিকট, আপনারা জানেন যে আইনে 7-8 ধরনের উৎসে কর্তনকারী সত্তা আছে, তাদের নিকট যে সকল ব্যবসায়ী কার্যাদেশ, টেন্ডার বা যে কোনো আদেশের বিপরীতে পণ্য সরবরাহ করেন, তিনি হলেন যোগানদার। জি, জি। অর্থাৎ স্যার আমি যদি একটু স্যার ক্লিয়ার হতে চাই অডিয়েন্সের ইয়েতে, যদি অর্থাৎ উৎসে মানে অর্থাৎ ভ্যাট উৎসে কর্তনকারী কোনো প্রতিষ্ঠানে যদি আমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি কোনো প্রোডাক্ট যদি আমি সাপ্লাই করতে চাই বেসড অন ওয়ার্ক অর্ডার, মানে সেক্ষেত্রে কি আমি তাহলে যোগানদার নাকি আরেকটু স্যার? না, যোগানদারের এখানে একটি বিষয় আছে। জি, জি। আপনি যদি উৎপাদনকারী হন বা কোনো সুনির্দিষ্ট সংজ্ঞার অধীনে সেবা প্রদানকারী হন, সেভাবে যদি নিবন্ধিত হন, তো তাহলে আপনি যোগানদার হবেন না। জি, জি। উৎপাদনকারী এবং সুনির্দিষ্ট সেবার অধীনে নিবন্ধিত সরবরাহকারী যদি হয়, সেবা প্রদানকারী যদি হয়, তারা যোগানদার কোনোভাবেই হতে পারবে না। এর বাইরে আসলে যেই জিনিসটা থাকে সেটা হলো ব্যবসায়ী। যে সকল ব্যবসায়ী উৎসে কর্তনকারী প্রতিষ্ঠানের নিকট কার্যাদেশ অথবা টেন্ডারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন, তিনি হলেন যোগানদার। মানে আইনি পরিভাষায় যদি বলি, আর বাস্তব জীবনে আপনার যোগানদারটা আমি বলেছি যে তিনি হলেন মধ্যস্বত্বভোগী। তিনি নিজে উৎপাদন করেন না, ব্যবসায়ী করেন না, আরেকজনের কাছ থেকে নিয়ে সে মাঝখান থেকে তিনি কিছু কমিশন বা লাভ নিয়ে নেন। যেমন স্যার এটা সাধারণভাবে। আর বাট এখানে যেহেতু আপনার ভ্যাট আইন নিয়ে কথা হচ্ছে, আমি যেটা বলি আর কি, যে এই যোগানদার সংজ্ঞাটাকে সংকীর্ণ করা হয়েছে উৎসে কর্তনকারীদের জন্য। জি, জি, জি। তার মানে উৎসে কর্তনকারী ছাড়া অন্য কেউ যদি আপনাকে লিখিতভাবে কাগজপত্র দিয়ে বলে যে আমাকে এই পণ্যটা দেন, তাহলে কিন্তু আপনি যোগানদার হবেন না। জি, জি। অর্থাৎ এটা আইন দ্বারা সৃষ্ট, জি, মানে ভ্যাট আইন দ্বারা সৃষ্ট এক ধরনের আইনগত এন্টিটি বা আপনার এক ধরনের পরিচিতি। জি, জি। হ্যাঁ, অর্থাৎ এটাকে আরও যদি আমি সহজভাবে বলি, যে এটা এক ধরনের আর্টিফিশিয়াল আইডেন্টিটি, কৃত্রিম একটা বিষয়। স্যার যেমন আমি যদি একটু বলি, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং হচ্ছে উনি উৎসে মূসক কর্তনকারী স্ট্যাটাস হচ্ছে তার, ওই প্রতিষ্ঠানের যে এমপ্লয়িরা আছে, ওয়ার্কাররা আছে, ওনাদেরকে দুপুরের খাবারের জন্য কোনো একজন ভেন্ডর আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, যার হয়তো নিজস্ব, জি, জি, আমি তাকে ওয়ার্ক অর্ডার দিলাম যে ভাই তুমি প্রত্যেক দিন দুপুরবেলায় আমাদের এমপ্লয়িদেরকে খাবার সাপ্লাই দিবে। হোয়ারেস সে কিন্তু কোনো রেস্টুরেন্ট ওনার না, ঠিক আছে, এমনিতে সে অন্য একটা সোর্স থেকে এনে আমাদেরকে প্রোভাইড করবে। এই টাইপের তো স্যার মানে বাস্তবে তো অহরহ হয়। সে কি তাহলে যোগানদার? না, তিনি যোগানদার হবেন না। আপনাকে দুপুরের খাবার বা আপনার এমপ্লয়িদের টিফিন অ্যান্ড সরবরাহের জন্য আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতেই পারেন, এবং সেটা কার্যাদেশের মাধ্যমেও দিতে পারেন। জি, জি। তিনি যোগানদার এই কারণে হবেন না, ক্যাটারিং সার্ভিস বলে একটা সেবার কোড আছে, আলাদা একটা আলাদা কোড আছে, এবং সেই কোডে এটাকে ক্লাসিফাই করা যায় বা এটাকে সংজ্ঞায়িত করা যায়। এই কারণে তিনি যোগানদার হবেন না। যদি ক্যাটারিং সার্ভিস বলে কোনো কোড না থাকতো তাহলে এটাকে যোগানদার হিসেবে বিবেচনা করার অবকাশ থাকতো। থ্যাংক ইউ স্যার। আমি এটা আসলে মানে এগুলো আসলে বাস্তবে মানে মাঠ পর্যায়ে এগুলো নিয়ে একটু কনফিউশন হয়, তো আপনাকে থ্যাংক ইউ স্যার যে আপনি জিনিসটাকে একদম ক্লারিফাই করেছেন ক্লিয়ার। না, যোগানদার নিয়ে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। জি, জি, জি। কারণ কন্ট্রোভার্সির একটা বড় কন্ট্রোভার্সির জায়গাটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী, তিনি নিবন্ধিত ব্যবসায়ী হিসেবে, আমরা আগে ব্যবসায়ী সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, জি, 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 তিনি যখন
টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে পণ্য সরবরাহ করতেছেন, তখন তাকে আর ব্যবসায়ী হিসেবে বিবেচনা না করে, কারণ ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি জানেন যে ভ্যাটের হার 7.5%, আর যোগানদারের ক্ষেত্রে 10%। তো এই কারণে স্যার ডেফিনিশনটা এত উৎসে গুরুত্ব কর্তন সংক্রান্ত বিধিমালাতে কিন্তু আসলে বলেই দেওয়া হয়েছে জি জি যে এবার একটু সংশোধন এসেছে এবারে বাজেটে, যে 15% হারে ভ্যাট দিলে তাহলে তিনি ব্যবসায়ী হিসেবে সুযোগ পাবেন, জি আর 7.5% হিসেবে ভ্যাট দিলে তখন তিনি আর ব্যবসায়ী থাকবেন না, তিনি যোগানদার হয়ে যাবেন। জি এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু তো আসলে জি জি কিছুটা জটিলতা আছে স্যার, কিছুটা মাঠ পর্যায়ে কনফিউশন কাজ করে। তো যাই হোক, আইনের বিধিবিধান যেহেতু এরকম, আমাদেরকে ওটাই মানতে হবে বা চর্চা করতে হবে। থ্যাংক ইউ স্যার। এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে সেটা হচ্ছে আইনগত স্ট্যাটাসের কারণে হচ্ছে আমি কি ব্যবসায়ী না উৎপাদনকারী না যোগানদার, এগুলো হচ্ছে আইনগত স্ট্যাটাসের কারণে চেঞ্জ হয়, এবং তার উপর কোন হার প্রযোজ্য, ভ্যাটের কোন বিধিবিধান প্রযোজ্য, এটা কিন্তু তার ডেফিনেশনের উপর কিন্তু ডিপেন্ড করে। জি জি যে কারণে হচ্ছে আমরা এটা একটু মানে ক্লিয়ার করতে চাইলাম। সেক্ষেত্রে স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। স্যার আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট প্রতিষ্ঠানগুলো ম্যানুফ্যাকচারিং বিশেষ করে যখন সাবমিট করে, তো সেখানে ভ্যালু এডিশন নিয়ে একটা মানে আপনার স্যার ফিল্ড পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটা থাকে, ক্ল্যাশ থাকে যে বা ভ্যালু এডিশনটা আরও বাড়াইতে হবে, ঠিক আছে? তো আইনে কি এই টাইপের কোনো পার্সেন্টেজ আছে কি না? কারণ স্যার আমাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে হচ্ছে কি ভ্যালু এডিশনটা একটু ডিপেন্ডস করে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার হেডগুলো বলা আছে যে আমার কি কি খরচ, আমার কোন কোন খাতে আমি এডিশন করছি। পাশাপাশি এখানে আরেকটা বিষয় থাকে যে প্রফিটটাও যেহেতু একটা নির্ভর করে, তো প্রোডাক্ট প্রাইসিংটাও একটা ইস্যুস থাকে। তো এখানে স্যার আমি দুইটা বিষয় আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, যে ভ্যালু এডিশনের ক্ষেত্রে এই টাইপের কোনো ইনস্ট্রাকশন আছে কি না, যে এত পার্সেন্টের বেশি না হলে তোমরা অ্যাকসেপ্ট করো না, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু, মানে এই লিটিগেশন থেকেই কিন্তু পরে ন্যায্য বাজার মূল্যে এটা পাঠাচ্ছে, এবং সেখানে গিয়ে এটা নিয়ে একটা ডিবেট হয় আর কি। তো দুইটা বিষয়ই আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। প্রথম ইস্যুটা নিয়ে কথা বলি, যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এখানে কোনো সুনির্দিষ্ট ভ্যালু এডিশনের হার আইন বা বিধি অথবা বোর্ডের অন্য কোনো এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া আছে কিনা, না এরকম কোনো আইন সঙ্গত বিধিবিধান আইনে বলি বা বিধিতে বলি অথবা আদেশে বলি নেই। তো এটা অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে, আবারও আপনার এটা আগেও আমি বলেছি, 1991 সালের আইনটা এটা বাতিল হয়ে গেছে, অকার্যকর হয়েছে 2019 সালে। কিন্তু আমাদের অনেক কর্মকর্তার মগজে মননে এখনও 91 সালের ওই বিধিবিধানটা গেঁথে আছে। তো যতদিন 91 মাথার মধ্যে থাকবে ততদিন এই সমস্ত বিভ্রান্তিকর ইস্যু বারবার চলে আসবে। আমাদেরকে আসলে যত দ্রুত সম্ভব ওই আইনের কিছু বিষয় তো অবশ্যই মানে এটা জটিল ছিল অথবা অকার্যকর ছিল বলেই তো ওই আইনটাকে বাতিল করে 12 সালে নতুন আইন করা হয়েছে। তো সেখানে যে মূল্য ঘোষণা বলে যে বিষয়টা ছিল, সেই মূল্য ঘোষণার সঙ্গে কিন্তু 12 সালের আইনের ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের কিছু মিল থাকলেও প্রায়োগিকভাবে দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। জি 91 সালে যে মূল্য ঘোষণা দেওয়া হতো সেটাই ছিল ভ্যাট আদায়ের যে মূল ভিত্তি, আর বিদ্যমান আইনে যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বলে যে বিষয়টিকে আনা হয়েছে, এটার মূল প্রয়োগ হবে রেয়াতের ক্ষেত্রে এবং অডিটের ক্ষেত্রে। এর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের সঙ্গে ডে টু ডে যে মূল্য তার কিন্তু রিফ্লেকশন থাকার কথা ছিল না। জি 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 কিন্তু বাস্তবে দেখা হচ্ছে এটাকে 91 সালের আইনের যে মূল্য ঘোষণা ছিল হুবহু ওইভাবেই চিন্তা করা হচ্ছে। স্যার এই কারণে স্যার একটা বিষয় এখানে কিন্তু আগের আইনে আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, 91 সালে যে মূসক এক ছিল, জি জি যেটাকে মূল্য ঘোষণা বলা হতো, সেখানে মূসক আরোপযোগ্য মূল্য বলে একটা আলাদা কলাম ছিল। জি জি এটা আমি বলতে চাচ্ছি। এখন যে 4.3 মূসক 4.3 যে ফর্মটা, সেখানে কিন্তু মূসক আরোপযোগ্য মূল্য বলে কোনো কলাম নাই, বা আপনার এটা আসলে মূসক আরোপযোগ্য মূল্য নির্ধারণ করেও না। জি জি এটা কি করে, এই ঘোষণাটা না দিলে রেয়াত পাওয়া যাবে না, জি পণ্যের
নিয়ে যারা কাজ করেন, যারা ব্যবসা প্রস্তুতকারক, তারা রেয়াত পাবেন না যদি এই ঘোষণা না দেন। জি। এবং অডিটের সময় দেখা হবে যে তিনি কী পরিমাণ র মেটেরিয়াল ব্যবহার করে কী পরিমাণ ফিনিশ প্রোডাক্ট তৈরি করলেন, সেখানে কোনো বিচ্যুতি আছে কিনা, কোনো ব্যতিক্রম ঘটেছে কিনা, এটা দেখার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট। জি। ভ্যাট আদায়ের ভিত্তি হবে পরের যে ইস্যুটা আপনি বললেন যে ন্যায্য বাজার মূল্য বা ফেয়ার মার্কেট প্রাইস। ন্যায্য বাজার মূল্যকে আমরা যদি কাস্টমসের ট্রানজ্যাকশন ভ্যালুর সঙ্গে তুলনা করি, এটা ইন্টারচেঞ্জেবল। জি। কাস্টমসে যেটা ট্রানজ্যাকশন ভ্যালু, ভ্যাটে সেটাই ফেয়ার মার্কেট প্রাইস বা ন্যায্য বাজার মূল্য, মানে অ্যাকচুয়াল যেই ভ্যালু একজন বিক্রেতা তিনি যেই বিক্রি করেন পণ্য সরবরাহ করেন, সেটাই হলো ন্যায্য বাজার মূল্য। হ্যাঁ, এবং ন্যায্য বাজার মূল্য কোনো স্ট্যাটিক বা স্থির কোনো বিষয় না। হ্যাঁ, এটা ব্যবসার প্রয়োজনে কনজিউমার টু কনজিউমার মূল্য আলাদা হতে পারে। যিনি পণ্য নগদে কিনছেন তার জন্য কিন্তু একজন ব্যবসায়ী এক ধরনের মূল্য নির্ধারণ করেন, আবার যিনি বাকিতে কিনছেন তার জন্য আরেকটু বেশি মূল্য ধার্য করেন। তো তার মানে একই দিনেই কিন্তু একই প্রোডাক্টের কনজিউমার টু কনজিউমার প্রাইস একাধিক হতে পারে, এবং এটা ব্যবসায়িক বাস্তবতা। এবং সেই বাস্তবতাকে কিন্তু এই যে 2012 সালের যে ভ্যাট আইন, এটাকে কিন্তু ধারণ করে, পারমিট করে। কিন্তু বাজারে আমাদের বিশেষত মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ওই 91 সালের আইনের ধ্যান ধারণার কারণে দেখা যাচ্ছে যে এগুলো সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না, সঠিকভাবে ন্যায্য বাজার মূল্যও নির্ধারণ করা হচ্ছে না, অনেকটা আরোপিত মূল্য চাপিয়ে দেওয়া হচ্ছে। যেমন আপনি ভ্যালু এডিশনের নির্ধারিত হারের কথা বলছেন, এরকম হার জাতীয় কথাবার্তা, এই ধরনের আমি বলবো যে ব্যাড প্র্যাকটিস, এগুলো চলে আসছে। এবং এই প্র্যাকটিসগুলোর কারণেই কিন্তু যে মামলা মোকদ্দমা বা যেটাকে বলে লিটিগেশন, এগুলো তৈরি হচ্ছে এবং আপিলের সংখ্যা বাড়ছে। তো একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এটা আসলে মাঠ পর্যায়ে আসলে একটা ব্যাপক সচেতনতার দরকার আছে। এবং আপনার কথা থেকে আমি যে নতুন ভ্যাট আইনের যে ফিলোসফিটা, এখানে কিন্তু ব্যবসায়ীদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে যে উনি কোন মূল্যে প্রোডাক্টটা বিক্রি করবে। এবং যেটা আপনি স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে একই দিনে একই প্রোডাক্টের একাধিক ভ্যালুও কিন্তু হইতে পারে কাস্টমার টু কাস্টমার। এবং সেক্ষেত্রে স্যার আমাদের যেমন আমি যখন একটা এমএনসিতে ছিলাম, এফএমসিজি, আমাদের কিন্তু এই টাইপের প্রাইস লিস্ট সেট করা ছিল আলাদা। যেমন যার একটা ক্রেডিট লাইন থাকে, যাকে বাকিতে দিব স্বাভাবিকভাবে তার প্রাইস, আর যে অ্যাডভান্স টাকা দেবে তার তো একটু ডিফারেন্ট হবে। তো আমাদের সিস্টেমে এসিপিতে কিন্তু 2টা প্রাইস লিস্ট দেওয়া থাকতো, এবং আমরা অ্যাকর্ডিংলি 2টা প্রাইস ডিক্লারেশনও আমরা দিয়েছিলাম ভ্যাট অফিসে। তো এক্ষেত্রে স্যার আমার একটা ব্যক্তিগত আরেকটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই, যেটা ফেয়ার মার্কেট রিলেটেড। সেখানে আমরা একটা প্রোডাক্টের, একটা সাবানের ন্যায্য বাজার মূল্য কমিটিতে পড়লো, এবং সেক্ষেত্রে ওনারা হচ্ছে গিয়ে লাক্স সাবানের সাথে এটা কম্পেয়ার করলো যে ভাই ওদের ভ্যালু এডিশন হচ্ছে কথার কথা 30% বা 30+, আর তুমি দেখাচ্ছ মাত্র 16%। ঠিক আছে, আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছিলাম এটা ছিল নতুন একটিসেপ নাম। তো এখন ওনারা বলতেছে যে না, এডিশনটা বাড়াও। তো পরবর্তীতে আমি কমিশনারেটের যখন হিয়ারিংয়ে গেলাম, তখন আমি বললাম যে স্যার, ফেয়ার মার্কেট ভ্যালুতে বিধিমালা কিন্তু বলা আছে যে একটা প্রোডাক্টের প্রাইসিংয়ের ক্ষেত্রে, যেটা আপনি স্যার বললেন যে কাস্টমার টু কাস্টমার ভেরি করতে পারে, সেখানে বলা আছে পণ্যের ব্র্যান্ড, কোয়ালিটি, ইভেন লোকেশান, এগুলো কিন্তু কনসিডার করতে হবে। অর্থাৎ এটা কিন্তু ফেয়ার মার্কেট আইনেই কিন্তু কনসেপ্টটা দেয়া আছে। এখন আমি বললাম যে ভাই, লাক্স সাবানের যে ব্র্যান্ড ভ্যালু, যে টাকাটা প্রফিট করতে পারে, ঠিক আছে, সেটা তো একটা নতুন সাবান করতে পারবে না। তাকে তো মার্কেটে এন্ট্রি নিতে হলে তাকে অল্প প্রফিট করেই অ্যাড হইতে হবে, সেক্ষেত্রে তার ভ্যালু এডিশনটা কম হবে। এবং এই কারণে সিমিলার গুডস, 2টাই সাবান হলেও 2টার প্রফিটেবিলিটি এবং 2টার এডিশনটা একরকম হবে না। তো পরবর্তীতে মাননীয় কমিশনার মহোদয় সেটা অ্যাকসেপ্টও করেছেন, ওটা উনি মেনেও নিয়েছেন। তো থ্যাংক ইউ স্যার। আপনার স্যার ভ্যালুয়েশন নিয়ে বা এই প্রাইস নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, এটা স্যার একটু অনুরোধ আছে আমাদের কয়েকজন ব্যবসায়ী থেকে, বিশেষ করে ইম্পোর্টার আর কি, যারা কাস্টমস মাধ্যমে পণ্য আমদানি করেন, ওনাদের দিক থেকে একটা অনুরোধ আছে আপনার কাছ থেকে স্যার, এটা একটু জানতে চাই ক্লিয়ারলি
যে ভ্যালুয়েশন নিয়ে তো অনেক ধরনের লিটিগেশন, অনেক ধরনের ইস্যু অ্যারাইজ হয়। আসলে কাস্টমস কীভাবে একটা প্রোডাক্টের, যেমন ধরুন স্যার আমি $10 একটা প্রোডাক্ট কিনলাম এবং আইডিয়ালি তো হওয়ার কথা ছিল যে আমি $10 উপরে আমার ডিউটি ট্যাক্সগুলো পে করব। বাট আমরা বাস্তবে দেখি যে এটাকে মানে বেস ভ্যালুটাকে চেঞ্জ করা হচ্ছে, মানে $12 হয়ে যাচ্ছে বা তার চেয়ে বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে স্যার বিধি অনুযায়ী মানে ভ্যালুয়েশনের কয় ধরনের হয়, বা এগুলো নিয়ে যদি স্যার একটু ডিসকাশনটা করতেন, মানে এটা নিয়ে ব্যাপক মানে এবং আপনি যেহেতু বললেনও স্যার এই ভ্যালুয়েশন নিয়ে বেশিরভাগই আসে। তা কাস্টমস ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি আপিল অবশ্যই কাস্টমস ভ্যালুয়েশন নিয়েই হয়। এবং ভ্যালুয়েশন নিয়ে আমি যেটাকে বলবো যে আইনের যে চর্চা হয় এটাকে আসলে চর্চা না বলে অপচর্চা বলাই ভালো। এটা উভয় দিক থেকেই। প্রথমত কাস্টমস অথরিটি তারা যে ভ্যালুয়েশন রুলস 2000-এ যে 6টা পদ্ধতি আছে এবং যেগুলো বিধিমালায় বলা হয়েছে পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে। সবার উপরে প্রাধান্য দিতে হবে যে ব্যবসায়ীর যে ডিক্লেয়ার্ড প্রাইস বা যেটাকে ট্রানজ্যাকশন ভ্যালু বলা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং ট্রানজ্যাকশন ভ্যালু বা ব্যবসায়ীর ডিক্লেয়ার্ড প্রাইসকে রিজেক্ট করতে হলে সেক্ষেত্রে অবশ্যই আইনের বা বিধিমালাতে যে পদ্ধতিগুলো বলা আছে, যে সত্যগুলো দেওয়া হয়েছে এগুলো সঠিকভাবে মানতে হবে। সে সত্যগুলো কি, তার মূল্য তিনি যেটা ঘোষণা করছেন এটাকে পরিবর্তন করা যাবে না, অবশ্যই যাবে। তো পরিবর্তন করতে হলে তিনি যে তারিখে পণ্য ঘোষণা দিয়েছেন বা বিল অফ মেরিট সাবমিট করেছেন তার থেকে পিছনে 90 দিন পর্যন্ত যাওয়া যাবে কি দেখার জন্য, তার ডেটাবেস ভ্যালু দেখার জন্য। অর্থাৎ ওই একই পণ্য অন্য আমদানিকারকরা কী মূল্যে এনেছেন এবং ডেটাবেস দেখে সেখানে যদি দেখা যায় যে অধিকাংশ ব্যবসায়ী তার চেয়ে ওই পণ্যটা বেশি মূল্যে এনেছেন, তো সেক্ষেত্রে আমদানির প্রবণতা দেখে একটা গ্রহণযোগ্য একটা ভ্যালু ঠিক করা যাবে। হ্যাঁ, এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনার 90 দিনের সীমাটা মানতে হবে। মাঠ পর্যায়ে অভিযোগ শোনা যায়, মাঠ পর্যায়ে এই মূল্যের ক্ষেত্রে রেকর্ড ভ্যালু বলে এক ধরনের প্র্যাকটিস চালু করেছে বা চালু আছে। তো রেকর্ড ভ্যালু বলে কিন্তু আসলে আইনে কিছু নাই। এবং ভ্যালু যদি 90 দিনের মধ্যে সর্বোচ্চ মূল্য বা তার চেয়ে বেশি মূল্য যদি না পাওয়া যায় তাহলে কিন্তু তার ঘোষিত মূল্য যেটা আমদানিকারক যে মূল্য ঘোষণা করেছেন সেটাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে। এবং এখানেও আবার আপনার দুটো পদ্ধতি আছে। অন্যের সঙ্গে তুলনা করার ক্ষেত্রে হুবহু একই প্রোডাক্ট প্রিফারেবল, হুবহু একই প্রোডাক্ট যদি পাওয়া যায় তো সেটা ধরে করতে হবে। যদি হুবহু একই প্রোডাক্ট না পাওয়া যায়, একই ধরনের অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট স্যার এক্ষেত্রে আপনার একটা, আপনি ফেসবুকে আপনার একটা পোস্ট আছে মানে টোটাল ইয়ারকে, সেক্ষেত্রে আপনি বলেছিলেন যে যেমন আমি সোনি র্যাঙ্কসের টিভি আনলাম, ঠিক আছে, আমি তো আরও একজন একই ব্র্যান্ডের সেম জিনিস আনলো, এটা একটা কম্পেয়ার কথা বলছিলেন। আর একটা হচ্ছে যে না, সে সোনি আনে নাই, সে স্যামসাং এনেছে, মানে সনির 90 দিনের মধ্যে সনি পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার একই মাপের একই ধরনের বৈশিষ্ট্য সম্বলিত স্যামসাংয়ের বা এলজির একটা টেলিভিশন আছে, তো কম্পেয়ার করা যাবে কখন? 90 দিনের মধ্যে না একই ব্র্যান্ডের বা একই প্রোডাক্টের হুবহু প্রোডাক্ট না পাওয়া যায়। তার মানে স্যার এখানে ভ্যালুয়েশনের আপনি প্রথম একটা বললেন যে ট্রানজ্যাকশন ভ্যালু, আর পরে যেটা বললেন এখন মানে যে যদি 90, এটা কি তাহলে আরেকটা মেথডে চলে গেল না? এটা আরেকটা মেথড। জি, সেটা কি? প্রথম কথা হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশন ভ্যালু। জি, ট্রানজ্যাকশন ভ্যালুর ক্ষেত্রে একটা অসম্পূর্ণতা থাকে, যেটা শুরুতে আমি বলেছিলাম যে আমদানিকারক বা তার প্রতিনিধি সিএনএফ এজেন্টরা ভ্যালু ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে না। যদি ভ্যালু ডিক্লারেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে, জি জি, কোনো তথ্য যদি সেখানে গ্যাপ না লুকানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে ট্রানজ্যাকশন ভ্যালুতে পণ্য খালাস করাটা তার আইনগত অধিকারে পরিণত হয়। এবং এই অধিকার তখনই খর্ব করা যাবে যখন পূর্ববর্তী 90 দিনের মধ্যে একই প্রোডাক্ট অন্য কোনো আমদানিকারক তার চাইতে বেশি মূল্যে আমদানি করে। এবং আমরা এটাকে বলছি ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডস। জি, এটা আরেকটা মেথড, মানে সেকেন্ড। হুবহু আপনার একই পণ্য না পাওয়া গেলে সেক্ষেত্রে থার্ড যে মেথডটা আছে,
ভ্যালু অফ সিমিলার গুডস, মানে একই জাতীয় আর কি, জি হুবহু একটা বাট কাছাকাছি, শুধু হয়তো ব্র্যান্ড ভিন্ন বা কান্ট্রি অফ অরিজিন আলাদা। তো এটাকে আমরা বলতে পারি যে ভ্যালু অফ সিমিলার গুডস। তো এই ভ্যালু অফ সিমিলার গুডস ও ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডস দুটোই কিন্তু পূর্ববর্তী 90 দিনের মধ্যে। এই তিনটা পদ্ধতিতেও যদি মূল্য নির্ধারণ না করা যায়, যেগুলো কিন্তু ধারাবাহিকভাবে চর্চা করতে হবে, তিনটা পদ্ধতিতে যদি না করা যায়, সেক্ষেত্রে যে পদ্ধতিটা আসে সেটাকে বলা হচ্ছে যে ডিডাকটিভ ভ্যালু, জি বা বাংলায় অবরোহী মূল্য পদ্ধতি। অবরোহী মূল্য, জি ডিডাকটিভ ভ্যালুটা কি, যে আপনার ওই পার্টিকুলার প্রোডাক্টটা যদি বাংলাদেশের বাজারে কোনো শপে কোনো মার্কেটে পাওয়া যায়, তো সেখান থেকে ওই পণ্যটা কী মূল্যে বিক্রি হচ্ছে সেই মূল্য তথ্যটা সংগ্রহ করতে হবে। জি এটা রিটেল প্রাইস হইতে পারে, এটা পাইকারি প্রাইস হইতে পারে। সেখান থেকে বিভিন্ন ধরনের সংযোজন, যেমন প্রফিট, ট্রান্সপোর্টেশন কস্ট, কাস্টমস পর্যায়ে বিভিন্ন ধরনের ডিউটি ট্যাক্স, সেগুলো মাইনাস করে ওই পার্টিকুলার পণ্যের পার্সেস ভ্যালু বের করা হয় বা অ্যাসেসেবল ভ্যালু জি, বের accessible করা হয়। এটাকে অনেকে মানে এটা আমাদের মাঠ পর্যায়ে বা ব্যবসা মহলে অনেকে এটাকে বাজার যাচাই মূল্যও বলে আর কি। জি 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 মানে কারণ এটার জন্য যেহেতু বাজার যাচাই করা হয়, মানে ব্যাক ক্যালকুলেশন করে তার। তো এই পর্যন্তই আসলে আমাদের চর্চা আছে। আর এরপর পঞ্চম যে পদ্ধতিটা আছে সেটাকে হিসাবকৃত পদ্ধতি বা কম্পিউটার পদ্ধতি বলে। হিসাবকৃত পদ্ধতিটা হচ্ছে ওই যে পণ্য আমদানি করা হয়েছে সেটা কী দিয়ে তৈরি, তার ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কী, প্রসেসের বিভিন্ন স্তরে কীভাবে ভ্যালু অ্যাডিশন হয়েছে। এবং এটা বাস্তবিক পক্ষে এটা অসম্ভব একটা ব্যাপার, কারণ আমাদের দেশে বেশিরভাগ পণ্য আমদানি হয় চায়না থেকে। জি কম্পিউটার ভ্যালু মেথড অনুসরণ করতে গেলে ওই পণ্যটা চায়নাতে কাঁচামালের দাম কত ছিল, ভ্যালু এডিশন কত ছিল, এই তথ্যগুলো চায়নাতে গিয়ে সেই রপ্তানিকারকের কাছ থেকে সংগ্রহ করাটা আসলে মানে বাস্তবিক পক্ষে মোটেই প্র্যাকটিক্যাল না, এবং এই জন্য ইতিহাসে একটি চর্চাও পাওয়া যাবে না যে কম্পিউটার মেথড অনুসরণ। মানে স্যার আমি যতটুকু বুঝলাম, প্রথম যে তিনটা মেথড বললেন, এই তিনটা মেথডেই বেশিরভাগ প্র্যাকটিস হয় আর কি। তিনটা ডিরেক্টিভ মিলিয়ে চারটা হয়। আচ্ছা, ডিটেকটিভটাও চারটা পদ্ধতি করা হয়। বাট ফিফথ পদ্ধতিটা এটা অনুসরণযোগ্য না হলেও ষষ্ঠ যে পদ্ধতি আছে যেটাকে বিধিমালায় বলা হচ্ছে অন্যান্য পদ্ধতি, গ্যাট ভ্যালুয়েশনে এটাকে বলা হয় এটা ফলব্যাক মেথড। ফলব্যাক মেথডটা হচ্ছে আমরা যে আগে বলেছিলাম 90 দিনের মধ্যে কম্পেয়ার করতে হবে, তো 90 দিনের মধ্যে পারা যায় নাই। ডিডাকটিভ ভ্যালুর জন্য প্রথম কোনো পণ্য যদি বাংলাদেশের বাজারে আসে, তো ওটা তো বাজারজাত তো হয়ই না, এটা তো বাজারে পাওয়া যাবে না। তখন কি হবে? তখন আলটিমেটলি আমাদেরকে যেতে হবে ফলব্যাকে। ফলব্যাক মানে 90 দিনের মধ্যে পাওয়া যায় নাই, এটা আমরা আরও 90 দিন যোগ করে 180 দিনের মধ্যে আমরা ডেটাবেজে অনুসরণ করব। এবং সেক্ষেত্রে আপনার পদ্ধতিটা কিন্তু হয়ে যায় লাস্ট যে মেথডটা ফলব্যাক। অথবা আমরা ইন্টারনেটে অনুসন্ধান করব যে এই পণ্যটা রপ্তানিকারকের দেশে মার্কেটে পণ্যটার দাম কী। আচ্ছা, এইভাবেও করা যায়, যেটাকে আমরা ইন্টারনেট প্রাইস মানে প্রাইসও বলি। ইন্টারনেট প্রাইস বা আপনার ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন যে পণ্য সংক্রান্ত যে সমস্ত ওয়েবসাইট আছে, জি জি ডেটাবেজ আছে, সেখান থেকে মূল্য নেওয়া যাবে। বাট এটা হচ্ছে একদম লাস্ট মেথড আর কি। এবং এই লাস্ট মেথডে তখনই যেতে হবে যখন প্রথম মেথডগুলো ফেল করবে। এখানে একটা বিষয় দেখলাম যে স্যার, টোটাল বিষয়টা কিন্তু ডাটা ড্রিভেন, অনেক ধরনের ডাটা অবশ্যই ডাটা প্রয়োজন হচ্ছে। আর এখানে আরেকটা বিষয়, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে ওনারা কিন্তু মানে আসলে সত্যিকার অর্থে যে ট্রানজ্যাকশন ভ্যালু, যে মূল্যে ওনারা মানে প্রোডাক্টটা কিনে এনেছেন, এটা থেকে একটু চেঞ্জ করলে মানে সাধারণত তারা মানতে চায় না, কারণ তারা যেহেতু কমপ্লায়েন্স মেনটেন করে করে। তো সেক্ষেত্রে আমি কিছুদিন আগে দেখলাম যে ইভেন এনবিআর কেউ বলছেন যে আপনারা প্রয়োজনের ডাটা মার্কেট থেকে বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপনারা ডাটা কালেকশন করেন। যেমন ম্যানুফ্যাকচারিং এফএমসিজি প্রোডাক্টের ক্ষেত্রে যেমন মার্কেট শেয়ার, মানে এই প্রোডাক্টের মার্কেট শেয়ার কতটুকু বা প্রোডাক্টটা কেমন করছে, এই জন্য কিন্তু ডাটার রিসার্চ ডাটা কিনতে পাওয়া যায়, মানে কেনা যায় আর কি, প্রোডাক্টের পারফরমেন্স দেখার জন্য। এই ক্ষেত্রেও হয়তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে মানে আমার যতটুকু ধারণা এখানেও হয়তো বা মানে ডাটা থাকতে পারে।
সেক্ষেত্রে এগুলো হচ্ছে গিয়ে মোর অথেন্টিক হইতে পারে। এবং এই আপনি দেখবেন স্যার যে এই টাইপের ইয়েগুলোতে এমএনসি গুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা ভ্যালুয়েশনের বেশি আপনার ট্রাইব্যুনালে আসে বা আপিল ফাইল কারণ এটা ওনারা মানতে চায় না, কারণ তাদের প্রত্যেকের একটা নিজস্ব মেথোডোলজি আছে যে কিভাবে তারা প্রাইসটা নেগোসিয়েশন অনেক কিছুর উপর নির্ভর করবে। আর আরেকটা বিষয় কাস্টমস অথরিটি যেটা ইয়া করে সেখানে ঠিক আছে এক সেন্সে, কারণ বাংলাদেশে তো মানি লন্ডারিংয়ের এই আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করতে হলে সেক্ষেত্রে ওনাদেরকেও মানে হয়তো একটু কঠোর হতে হয়। তো যার কারণে এই ইয়া থেকে অনেক ধরনের লিটিগেশন আসলে ক্রিয়েট হচ্ছে দেখলাম। তো আপনাকে ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট স্যার টোটাল প্রসেসটা বললেন যে কি কি কারণে মানে এটা মানে জানা উচিত আর কি সবার যে ভ্যালুয়েশনের আসলে প্রসেসটা কি। ভ্যালুয়েশনের আপিল হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের মাঠ পর্যায়ের দপ্তরগুলো যারা মানে অ্যাসেসমেন্ট করে, কাস্টমস অ্যাসেসমেন্ট করেন, তারা আমদানিকারক বা তার প্রতিনিধিকে কোনো ধরনের কোনো শোকজ নোটিশ না দিয়ে বা তাদেরকে অবহিত না করে। সেলফ ডিফেন্সের সুযোগ না দিয়ে একতরফাভাবে মূল্য বৃদ্ধি করে। জি জি বিধিমালাতে বলা আছে যে মূল্য বৃদ্ধি করলে সেটি আসলে আমদানিকারকের প্রতিনিধিকে জানাতে বা আমদানিকারককে জানাতে হবে। জি 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 তো এবং এই না জানানোর ক্ষেত্রে আমি আবারও আমদানিকারক এবং শুল্কায়নকারী কর্তৃপক্ষ দুজনেরই ত্রুটি বিচ্যুতি আছে বলবো। আমদানিকারকের ত্রুটি বিচ্যুতি হলো যেই পদ্ধতি বা যেই ফর্মের মাধ্যমে তাকে জানানোর কথা সেটা হচ্ছে মূল্য ঘোষণা ফর্ম। জি জি মূল্য ঘোষণা ফর্মের শেষের দিকে শুল্ক কর্তৃপক্ষের জন্য একটা অংশ আছে জি যেখানে শুল্ক কর্তৃপক্ষ তারা পণ্যের মূল্য কী কারণে পরিবর্তন করলো কারণ উল্লেখ করবে এবং পরিবর্তন করে কত করলো মানে মূল্য কি নির্ধারণ করলো এই সিদ্ধান্ত তাকে জানাবে। জি যেহেতু মূল্য ঘোষণাই দিচ্ছেন না আমদানিকারক, যিনি দিচ্ছেন না তাকে তো আসলে এই ফর্মের মাধ্যমে জানানোর সুযোগ নেই। জি এটা একটা এক ধরনের সীমাবদ্ধতা। তাহলে আবার সবাই যে ঘোষণা দাখিল করে না তা কিন্তু না, কেউ কেউ ঘোষণা দাখিল করেন, যদিও তাদের অংশ মানে খুবই তারা মানে কম সংখ্যালঘু, বাট এই সংখ্যালঘু আমদানিকারকরাও কিন্তু মূল্য পরিবর্তনের ক্ষেত্রে যে ফর্মের মাধ্যমে তাকে জানানোর কথা বা লিখিতভাবে জানানোর কথা এটা কিন্তু আমাদের মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে সঠিকভাবে অনুসরণ হচ্ছে না। এখানে তাহলে দেখুন দুই সাইডেই কিছু ত্রুটি বিচ্যুতি আছে এবং উভয় পক্ষেরই আইন পরিপালন করার জন্য আইনের মান্যতা তাদের বৃদ্ধি করতে হবে। জি জি আমি বিশেষ করে কমার্শিয়াল ইম্পোর্টার এবং হচ্ছে উৎপাদনকারী যারা ইম্পোর্ট করে থাকেন আর কি আপনাদের কে বলবো এই কাজগুলো যেহেতু বেশিরভাগ সময় সিএনএফ এজেন্টরাই করেন, তো সেক্ষেত্রে আপনাদেরকেও যথাযথ সিএনএফ এজেন্ট মানে নির্বাচন করা এবং হচ্ছে এই বিষয়গুলো খেয়াল করা যে ডিক্লারেশন ফর্মটা যথাযথভাবে ফিল আপ করেছে কিনা, তাহলে সেক্ষেত্রে কাস্টমস অথরিটি সেখানে একটা রিমার্কসটা দিতে পারবে প্রপারলি। তো সেক্ষেত্রে একটু মানে এই জাতীয় লিটিগেশনগুলো এড়ানো সম্ভব হয় আর কি। স্যার আমদানিকারকদের আরেকটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাচ্ছি কাস্টমস সংক্রান্ত, সেটা হচ্ছে আমার কাছে একজন আমদানিকারক আসলেন, উনি 2 বছর আগে একটা প্রোডাক্ট উনি ইম্পোর্ট করে আনছিলেন। তো ওনার রেগুলার বিজনেস, তো পার্টিকুলার যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলছি এটা উনি 2 বছর আগে আনলেন। উনি এখন কাস্টমস কর্তৃপক্ষ থেকে ওই সময় তো ডিউটি ট্যাক্স পে করে বাই দিস টাইমে প্রোডাক্ট সেল করলো, প্রফিট করলো, টাকাও সব নিয়ে গেল। এখন কাস্টমস কর্তৃপক্ষ থেকে ওনার প্রায় 10 থেকে 11টা চালান ওনারা আইডেন্টিফাই করলো যে এখানে ডিউটি ট্যাক্স কম পরিশোধ হয়েছে এবং এটার জন্য এই 2 বছর আগের যে আমদানিগুলো এটার উপর হচ্ছে প্রায় 70 লাখ টাকা আর কি ওনার হচ্ছে একটা ক্লেম আসলো। তো একটা প্রোডাক্ট একজন আমদানিকারক কাস্টমস কর্তৃপক্ষ থেকে যথাযথভাবে ডিউটি ট্যাক্স পে করে আসার পর মানে তারপরও তো তার মানে অডিট হতে পারে, মানে পরে আমরা যেটা বুঝলাম যেটা পিসিএ মানে পোস্ট ক্লিয়ারেন্স অডিট। তো আমদানিকারকদের সচেতনতার জন্য যদি আপনি স্যার বিষয়টা একটু ক্লিয়ার করতেন যে একটা প্রোডাক্ট আমদানি করার পরও কতদিন পর্যন্ত ওনার কাগজপত্র ডকুমেন্টগুলো ঠিক রাখা উচিত, কারণ এই পার্টিকুলার যে ভদ্রলোক ওনাকে যে অ্যাডভাইস করবো ওনার এর মাঝে অনেক ডকুমেন্ট ওনার কাছে নাই, সংরক্ষিত নাই। তো এটা স্যার যদি আপনি একটু বলতেন যে কনসেপ্ট অফ পিসিএ মানে পোস্ট ক্লিয়ারেন্স অডিটের কনসেপ্টটা কি, কতদিন পর্যন্ত হয়, এই নিয়ে যদি স্যার আপনি একটু বলতেন পোস্ট ক্লিয়ারেন্স অডিট নিয়ে।
প্রথম কথা হচ্ছে যে আমদানি সংক্রান্ত যে ডকুমেন্ট পণ্য খালাসের পরও কতদিন রাখতে হবে। জি, তো এটা আইনে বলা আছে যে আপনি অন্তত 5 বছর পর্যন্ত এটা কিন্তু আপনাকে ডকুমেন্টগুলো আপনার প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর আপনি যে উদাহরণটা দিলেন, আর এখানে কাস্টমস কর্তৃপক্ষ পোস্ট ক্লিয়ারেন্স অডিট বা বাংলায় যদি বলি শুল্কায়ন পরবর্তীতে একটা নিরীক্ষার মাধ্যমে শুল্কায়ন কার্যক্রমে ত্রুটি বিচ্যুতি তারা পেয়েছে এবং সেই ত্রুটি বিচ্যুতির কারণে শুল্ক কর কম আদায় হলে তো সেই আদায় করার আইনগত এখতিয়ার, অধিকার ও পদ্ধতি কাস্টমস আইনে বলা আছে। সেই পদ্ধতি অনুসরণ করে তার কাছে অতিরিক্ত শুল্ক কর দাবি করা হয়েছে। তো এটা আইন স্বীকৃত এবং এটি একটি পণ্য চালান শুল্কায়নের পরে পরবর্তীকালে 3 বছর পর্যন্ত এই কাজটা করা যাবে। 3 বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত। 3 বছরের মধ্যে যদি এই ধরনের কোনো অডিটের না করা হয় তাহলে কিন্তু এই ধরনের অতিরিক্ত শুল্ক কর আর এটি দাবিও করা যাবে না এবং এটা আদায়যোগ্য হবে না। এটা হচ্ছে আইনের বিধান। তো প্রশ্ন হচ্ছে যে কেন এই ধরনের অডিট করা হয়, জি জি জি, আর কেনই বা অতিরিক্ত শুল্ক কর আদায় করা হয়, যেটা নিয়ে আসলে আমাদের মাঠ পর্যায়ে আমদানিকারকদের মধ্যে স্বচ্ছ জ্ঞানের ঘাটতি রয়েছে। অভাব আছে স্যার। বিশেষ করে এখানে তো স্যার এখন অনেক তরুণ উদ্যোক্তা মানে চায়না ভিত্তিক ইম্পোর্ট করছে, অনেকে জানেও না জিনিসটা। এই কাজটা করা হয় একটি মাত্র উদ্দেশ্যে, সেটা হচ্ছে শুল্কায়নের শুদ্ধতা বা অ্যাকুরেসি নিশ্চিত করার জন্য। জি, মানে শুল্কায়নের ভুলের কারণে যদি কম শুল্ক আদায় করা হয় সেটিকে ঠিক করার একটা আইনসঙ্গত সুযোগ রাখা হয়েছে পোস্ট ক্লিয়ারেন্স অডিটের মধ্যে। জি জি, এবং যেহেতু পণ্য খালাস হয়ে গেছে সেখানে আসলে পণ্য কি এসেছিল কি গেছে এটা তো আসলে একটু ডিফিকাল্ট, মানে বাট যে ডকুমেন্ট অনুযায়ী জি জি, যে জিনিসগুলো দেখার সুযোগ থাকে বা দেখা হয় সেটা হচ্ছে প্রথমত এইচএস কোড বা পণ্যের যে ক্লাসিফিকেশন সেটা সঠিকভাবে হয়েছিল কিনা, জি জি, যে আমদানিকারক যেই এইচএস কোড ডিক্লেয়ার করেছিলেন পণ্য খালাসের সময় সেই এইচএস কোডটা সঠিক কিনা। জি, যদি ভুল হয় তাহলে সেই ভুল সংশোধন করার সুযোগ কাস্টমস কর্তৃপক্ষের আছে এবং এটি মূলত করা হয়। জি জি, আরেকটি এই ভুলের কারণে অতিরিক্ত দাবি হতে পারে, সেটা হচ্ছে সিপিসি বা কাস্টমস প্রসিডিওর কোড, যেটি কিনা আমাদের যে পণ্যের ঘোষণা বা বিল অফ এন্ট্রি তার 37 নম্বর বক্সে এটি দেওয়া থাকে। জি জি, এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল সিপিসি প্রয়োগ করে আমদানিকারক বা তার প্রতিনিধি দেখা যায় যে এই সুযোগ সুবিধা বা রিয়াতি সুবিধা তার প্রাপ্য ছিল না, তিনি নিয়ে গেছেন। জি জি, তো সেখানে সঠিক সিপিসি প্রয়োগ করে সঠিক পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে এবং এই সুযোগটাই আসলে পিসিএর মাধ্যমে নিশ্চিত করা হয়। জি জি, তাহলে দেখা যাচ্ছে এইচএস কোড ভুল হতে পারে, সিপিসি ভুল হতে পারে এবং এই দুটো ভুল পরবর্তীকালে নিরীক্ষার মাধ্যমে এটিকে সংশোধন করার সুযোগ আছে। এর বাইরেও কখনো কখনো এটা সব ক্ষেত্রে না, এটা খুব কম দেখা যায়, ভ্যালুয়েশনের কারণেও কিন্তু অতিরিক্ত শুল্ক দাবি করা হতে পারে। আচ্ছা, কারণ ভ্যালুয়েশন অ্যাফেক্টেড হতে পারে, ভুল এইচএস কোড হলে সেখানে ভুল ভ্যালুয়েশন হতে পারে। জি জি, তো তার মানে ক্লাসিফিকেশন, ভ্যালুয়েশন এবং কাস্টমস প্রসিডিওর কোড, এই তিনটি কারণে শুল্কায়ন ভুল হতে পারে এবং সেগুলোকে কারেকশন বা শুদ্ধতা নিশ্চিত করতে গিয়ে অতিরিক্ত শুল্ক করে দাবি তৈরি হতে পারে। জি জি, জি, তো এই জন্য আসলে ঘোষণা দেওয়ার সময় এইচএস কোড ঠিক আছে কিনা, সিপিসি সঠিক প্রয়োগ করা হচ্ছে কিনা, এটি সঠিকভাবে যাচাই বাছাই করা আমদানিকারক এবং তার মনোনীত সিএনএফ এজেন্ট, এদের উভয়ই। এটা কি একটা রেগুলার প্রসেস না? এটা একটা রেগুলার আইনগত প্রসেস এবং প্রত্যেকটা কাস্টম হাউস বা কাস্টমস শুল্ক স্টেশনেও এই কাজটা করা হয় এবং এটা শুল্কায়নের পরেই করা হয়। একটা ডেডিকেটেড টিম থাকে, জি জি, তারা মূলত পুরাতন শুল্কায়িত ডকুমেন্টগুলো নিয়েই তারা কাজ করে এবং সেখানে ভুল ত্রুটি উদ্ঘাটন করে এ ধরনের দাবিনামা জারি করে। জি জি জি। তো থ্যাংক ইউ স্যার, আপনি পোস্ট ক্লিয়ারেন্স অডিটের বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করার জন্য। তো এখানে আমাদের আমদানিকারক ভাইদেরকে আমি অনুরোধ করব,
বিশেষ করে যারা বড় প্রতিষ্ঠান ওনাদের হয়তো এক্ষেত্রে সমস্যাটা একটু কম হয়। বিশেষ করে আমাদের যারা তরুণ আছেন এবং বর্তমানে যেহেতু চায়না ইম্পোর্টের একটা খুব ভালো ট্রেন্ডি বিজনেস চলতেছে, তো আপনারা অবশ্যই ব্যবসা করবেন, হুইচ ইজ গুড। দেশের ইকোনমি এবং আপনাদের আইডিয়া উদ্ভাবন এর জন্য এটা খুবই দরকার। বাট একই সময়ে সেটাও জানা দরকার যে এই আমদানি রপ্তানি ব্যবসাটা কিন্তু টোটাল একটা কমপ্লায়েন্স ড্রিভেন বিজনেস, ঠিক আছে? এখানে আপনি কমপ্লায়েন্সে যত বেশি আপনি পারঙ্গম হবেন, আপনার কস্ট তত বেশি কমাতে পারবেন এবং বিজনেস যে রিস্ক লিটিগেশন এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। তো আমরা স্যারের কথা যেটা দেখলাম যে আপনি আমদানি করে আসার পরও কিন্তু 3 বছরের মাঝে আপনাদের যে চান্স টু বি অডিটেড এবং সেখানে যদি কোনো ধরনের কাগজপত্র যদি ব্যর্থ হয়ে থাকে, সেখানে হয়তো আপনার কোনো ধরনের আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আমাদের এটাই শিক্ষণীয় যে আমরা প্রপার সিএনএফ এজেন্ট, প্রপার ডকুমেন্টেশন, মানে এগুলো যাতে আমাদের একদম ক্লিয়ার কাট থাকে এবং আমদানি রপ্তানি সম্পর্কে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস সম্পর্কে কিন্তু ব্যবসায়ী এবং উদ্যোক্তা হিসেবে এবং এই খাতের প্রফেশনাল হিসাবে আমাদের কিন্তু খুব স্বচ্ছ একটা ধারণা থাকা উচিত, মানে যেটা আমাদের ফার্দার বিজনেস গ্রো করতে আমাদেরকে সহায়তা করবে। তো স্যার স্যার আপনি তো এই দীর্ঘ কেরিয়ারে যদি তো আর আপনি সরকারের পক্ষে কাজ করেন, বাট যেহেতু ব্যবসায়ীদেরকে নিয়েই আসলে কাজটা, এবং আমাদের দেশের ব্যবসায়ী যারা অবশ্যই ওনারা মানে অনেক কর্মসংস্থান এবং ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে সচল রাখার ক্ষেত্রে অনেক ভালো অবদান ওনাদের আছে। তো ব্যবসায়ীদের জন্য যদি স্যার আপনার অভিজ্ঞতার আলোকে মানে ইন টার্মস অফ কমপ্লায়েন্স যদি আপনার কোনো পরামর্শ থাকে ব্যবসায়ীদেরকে নিয়ে যদি আপনি একটু বলতেন, কোনো অ্যাডভাইস যদি আপনি দিতেন আর কি। দেখুন, আমি তো আসলে ব্যবসা বাণিজ্যের মানুষ না। তাদেরকে একটা ব্যবসা করতে হলে তো অনেক কিছু লাগে। প্রথম কথা হলো তাকে ব্যবসা বুঝতে হবে এবং ব্যবসা সম্পর্কে বলা হয় যে আপনার যিনি কেনাতে যেতেন তিনি বিক্রিতে যেতেন। তো সেগুলো ভিন্ন বিষয়, সেগুলো আসলে আমার মানে যে চর্চার জায়গা না। আমার আইনগত চর্চার জায়গায় কাস্টমস বা ভ্যাট। তো সেই জায়গায় আমি যেটা বলবো যে একটা প্রচলিত প্রবাদ আছে যে সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত। আপনাকে জানতে হবে, আপনাকে ব্যবসার নিয়মকানুন জানতে হবে, আপনার কমপ্লায়েন্সগুলো কী কী করতে হবে, কোন কোন সরকারি দপ্তরের সঙ্গে আপনার কী কমপ্লায়েন্স আছে, এগুলো সবই আপনার পরিপূর্ণভাবে আপনি নিজে যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে কী কী করতে হবে এবং কী কী পরিহার করতে হবে। আর তা না করে যদি একজন ব্যবসায়ী অন্যের ওপরে পুরোপুরি নির্ভর করেন, অন্ধভাবে বিশ্বাস করেন, নির্ভর করেন, তখন কিন্তু আসলে ক্ষতির সম্ভাবনাগুলো তৈরি হয়। এজন্য কাস্টমস আইন, ভ্যাট আইন এগুলো সম্পর্কে অন্তত তার ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কিত যে বিষয়গুলো, তার আইনগত কমপ্লায়েন্স কী এবং কতটুকু, এটা জানার কোনো বিকল্প নেই। এগুলো যারা নিজেরা জানেন, বোঝেন, তারা কিন্তু এই আইনের প্রয়োগ ঘটিত যে সকল ঝুঁকি এগুলো পরিহার করে চলতে পারেন বা অ্যাভয়েড করতে পারেন। শেখার আসলে কোনো বিকল্প নেই, শিখতে হবে, জানতে হবে। এটাই হলো আমার পরামর্শ আর কি। থ্যাংক ইউ স্যার, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে ব্যবসায়ী যদি অন্তত ওনার ব্যবসার সাথে যে কমপ্লায়েন্সগুলো রিলেটেড এটা যদি উনি নিজে জানেন, ইভেন হতে পারে ওনার স্টাফ থাকবে, কনসালটেন্ট থাকবে, বাট নিজে যদি জানে মানে সেক্ষেত্রে উনি ফাইন্যান্সিয়াল রিস্ক উনি তত বেশি রেডি। এখন শেখার ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে চিন্তা করেন যেমন আপনারা কর্পোরেট একাডেমি বিভিন্ন ধরনের কোর্স অফার করে ব্যবসায়ী বা তার প্রতিনিধিদেরকে প্রশিক্ষিত করছেন, একটা ভালো উদ্যোগ। সবার পক্ষে কিন্তু আসলে এই প্রশিক্ষণ গ্রহণ করা সম্ভব হয় না। জি জি। তো সে দুটো কারণে সম্ভব হয় না। প্রথমত আপনার সময় এবং সুযোগ তার হয় না হয়তো, যে যার ক্ষেত্রে আপনার সময়, সুযোগ, কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতার বিষয় চলে আসতে পারে, এগুলোর ঘাটতি থাকে, তিনি খুব সহজেই জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আসলে সকল আইন, তো যে সমস্ত ট্যাক্স, ভ্যাট, কাস্টমসের আছে, লগুলো, আইনগুলো, বিধিমালা, এসআরও, আদেশ সবই পাওয়া যায়। জি জি। শুধুমাত্র আপনার এই ওয়েবসাইটগুলো
দেখার অভ্যাস করতে হবে, কী কী ওয়েবসাইট আছে সেগুলো জানতে হবে, এবং মাঝে মাঝে ভিজিট করলে আপনার নিজের যতটুকু জানা দরকার, আপনার উদ্যম থাকলে, ইচ্ছা থাকলে কিন্তু আপনি জানতে পারবেন। জি জি। এছাড়া বাজারে বেশ কিছু বইও পাওয়া যায়, সুযোগ থাকলে, হাতের কাছে থাকলে সেগুলোও কিনে নিতে পারেন। থ্যাংক ইউ তো স্যার, এইভাবে শেখা যায় মানে আর কি। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং স্যার আজকে আপনি আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন, আর এটাও কিন্তু আমাদের একটা ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ, যে যারা খুবই ব্যস্ত মানুষ সরাসরি ক্লাসরুমে এসে ট্রেনিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আজকের আলোচনা থেকেও কিন্তু অনেক কিছু লার্নিং, অনেক কিছু মানে জ্ঞান অর্জন করার সুযোগটা ওনারা পাবেন। এই সুযোগটা করে দেওয়ার জন্যই মূলত হচ্ছে কর্পোরেট পডকাস্ট। তো আরেকটা বিষয় স্যার, আমরা মোটামুটি বলা চলে শেষের দিকে চলে এসেছি। তো এনবিআর থেকে ভ্যাট কনসালটেন্ট এবং সিএনএফ এজেন্ট পরীক্ষাগুলো নিয়ে থাকে। তো আপনি তো স্যার এক্সাইজ একাডেমির ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে, এবং এই বিষয়গুলো আপনি খুব ভালো পড়ান, যেহেতু অ্যাজ অ্যান অর্গানাইজার হিসেবে আমার বিষয়গুলো জানা আছে যে আপনার বেশ কিছু স্টুডেন্ট পাস করেছে। তো এক্ষেত্রে আবার অনেককে আমরা দেখি যে খুব ভালো পড়াশোনা করেছে বাট পরীক্ষা পাশ করতে পারে নাই। তো এই ভ্যাট কনসালটেন্ট এবং সিএনএফ এজেন্ট এই পরীক্ষাগুলোর জন্য, পরীক্ষার্থীদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস দিতেন আর কি, যে ওভারঅল। ভ্যাট কনসালটেন্ট এবং সিএনএফ দুটোই আসলে একটা টেকনিক্যাল প্রফেশন, বা অন্য অর্থে আমরা বলতে পারি যে এটা অনেকটা আইন পেশার মতো। তো এই জিনিসগুলো পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়, একাডেমি পরীক্ষা গ্রহণ করে। ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স বলি বা সিএনএফ লাইসেন্স বলি, সিএনএফ লাইসেন্সের পরীক্ষা আগে কাস্টম হাউসগুলোতে নেওয়া হতো। এবছরই প্রথম কাস্টমস একাডেমি এই পরীক্ষা নিয়েছে, এবং যে বিধিবিধান করা হয়েছে তাতে করে প্রতি বছরই দুটো পরীক্ষা, ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা তো প্রতি বছরই হয়, এবং এখন থেকে সিএনএফ এজেন্ট লাইসেন্সের পরীক্ষাও হবে। তো যেহেতু এটা পরীক্ষার মাধ্যমে এই লাইসেন্সগুলো পাওয়া যায়, তো এটা আমি বলবো যে বিশেষত আমাদের যারা তরুণ আছেন, মেধাবী উদ্যমী তরুণ, তাদের জন্য একটা সুযোগ, এবং এই সুযোগটা নিতে হলে এই যেহেতু এগুলো দক্ষতা নির্ভর পেশা, জ্ঞান নির্ভর পেশা, তো এই দক্ষতা এবং জ্ঞানের কোনো বিকল্প নেই, এবং দক্ষতা এবং জ্ঞান তৈরি হয় পড়াশোনা থেকে, প্রশিক্ষণ থেকে এবং চর্চা থেকে। জি জি। তো পরীক্ষার ক্ষেত্রে আমি অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলবো যে অনেকে টেকনিক্যালি সাউন্ড, জিনিসগুলো জানেন বা প্রয়োগ করতে পারেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তিনি জানা জিনিসগুলো ঠিকমতো লিখতে পারেন না, যে কারণে পরীক্ষায় যে সাফল্য এটা ধরা দেয় না। তো পরীক্ষা একটা আলাদা একটা বিষয়, এটা প্রতিযোগিতামূলক, এবং এখানে একটা রিকোয়ারমেন্ট আছে। এই দুটো পরীক্ষাতেই যে টোটাল মার্কস আছে তার 50% পেলে লিখিত পরীক্ষায় পাশ করা যায়। লিখিত পরীক্ষায় পাশ করলে সেক্ষেত্রে পরবর্তীকালে যদিও ভাইবা আছে, ভাইবাতে দেখা যায় অধিকাংশ প্রার্থী সফল হয় বা পাশ করে। মূল চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় খারাপ করার পিছনে বা সফল না হওয়ার পিছনে বড় কারণটা হচ্ছে লেখার চর্চা না থাকা। জি জি। অনেকেই আছেন পড়েন, বা এমনও অনেকে আছেন যারা এই জাতীয় পেশার সাথে যুক্ত আছেন লাইসেন্স না থাকা সত্ত্বেও, তো তারা জানেন যে কিসে কী কাজ করতে হয়, এবং সেই কাজগুলোর ক্ষেত্রে কিছু তো আইনের ব্যত্যয় ঘটে। আইনসঙ্গতভাবে সব কাজ হলে তো আর আপনার লিটিগেশন হতো না। তো মাথার মধ্যে যদি আপনার সেই ভুল প্র্যাকটিস, ভুল আইন থাকে, এবং পরীক্ষার খাতায় যদি সেগুলো লেখেন, তাহলে তো আপনার ভুল উত্তরে মানে আপনি নাম্বার পাবেন না। এইটা একটা ভুল করে যারা প্র্যাকটিসের মধ্যে থাকার লোকজন। আরেকটা ভুল হয়, আমাদের অনেকের অনেক ধারণা থাকে, যেমন এবছর সিএনএফ এজেন্টের পরীক্ষায় আমি এটা গল্প আকারে শুনেছি যে পণ্যের সংজ্ঞা এসেছে। পণ্যের সংজ্ঞা বলতে আইনের ধারা 2-এ 4-5টি আইটেম আছে, যেগুলোকে বলা হয়েছে যে পণ্য, মানে সুনির্দিষ্ট সংজ্ঞা আছে, সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। তো পণ্য বলতে কিন্তু আসলে সেই 4-5টা আইটেম, সেগুলো উল্লেখ করে দিতে হবে। তো সেগুলো উল্লেখ না করে একজন পরীক্ষার্থী লিখেছেন যে আমরা যে জিনিস কেনাবেচা করি সেটাই পণ্য। আরেকজন লিখেছেন যেটা পণ্য হচ্ছে সেই জিনিস যা ধরা যায়, ছোঁয়া যায়, যেটাকে ব্যবহার করা যায়। তো এটা যদি আমরা বলি যে আপনার
এভরিডে ইউজ বা দৈনন্দিন জীবনের চর্চা হিসেবে এই বক্তব্য হয়তো ভুল না, বাট আইনগত দৃষ্টিকোণ থেকে এটা পণ্যের সংজ্ঞা নয়, অর্থাৎ এটা একটা ভুল উত্তর। জি জি এটা সঠিক উত্তরটা হচ্ছে যে আপনার আইনে পণ্যের যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে 4-5টা আইটেম দেওয়া আছে, সেগুলো লিখতে হবে। জি কেউ যদি সেগুলো লিখতে না পারে তো তিনি অবশ্যই কোনো নাম্বার পাবেন না। তিনি মনে করছেন তিনি লিখে আসছেন এবং তিনি এটাও মনে করছেন তিনি যা লিখেছেন সেটা সঠিক, বাট আইনের পরিভাষায় তো এটা ভুল। জি জি তো একদম মন গড়া উত্তর বা নিজের কনসেপশন অনুযায়ী লিখলে পাস করা যাবে না। আইনের জিনিসটাকে যেভাবে বলা আছে সেইভাবে এটাকে খাতায় রিপ্রডিউস করতে হবে অথবা লিখতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার লেখালেখির চর্চা করতে হ্যাঁ, হবে। লেখার অভ্যাসটা এবং হঠাৎ করে আপনি সারা বছর পড়লেন বা জানলেন, বাট 3 ঘন্টার মধ্যে আপনাকে যখন লিখতে দেওয়া হয়, ওই সময়ের মধ্যে কিন্তু আপনার সময়ের প্রতি আপনার জাজমেন্ট করে সঠিক উত্তর আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং এটার জন্য প্ল্যানিং স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। যে প্রশ্ন যতটুকু উত্তর ডিমান্ড করে, যতটুকু তথ্য ডিমান্ড করে, ততটুকুই লিখবেন। তার বেশি লিখে আপনি বেশি নাম্বার পাবেন না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি সময় নষ্ট করবেন। এটাও অনেক পরীক্ষার্থী করে, যে তিনি দেখা যাচ্ছে যে অনেকগুলো ইস্যু আছে, একটা ইস্যু তিনি খুব ভালো জানেন, তো সেখান থেকে হয়তো, যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে ভ্যাটের ক্ষেত্রে দেখা গেল যে ভ্যাট রিয়াত নিতে হলে যে শর্তগুলো প্রতিপালন করতে হয় এমন 5টি শর্ত লিখুন। আপনারা জানেন যে আপনার এখানে মোট 15টার মতো শর্ত আছে, তিনি 15টা শর্ত জানেন, তিনি 15টাই লিখে দিলেন। অথচ তিনি 5টা লিখলেই 5 নাম্বার থাকলে 5-এ 5 রিকোয়ারমেন্টটা হয়ে যায়। অতিরিক্ত আরও 10টা লিখতে গিয়ে 15টা লিখতে গিয়ে দেখা গেল যে 2টার উনি ভুল লিখছেন, এবং ভুল লেখার কারণে 5-এর বদলে দেখা গেল যে তিনি সেখানে আরেকটু কম পেলেন। জি জি তার কি হলো, তিনি নাম্বার কম পাচ্ছেন, সময় বেশি লাগছে, এবং অন্য প্রশ্নের উত্তরে গিয়ে তিনি মানে টাইমটা পাচ্ছেন আপনার না। টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না। তো এই জন্য পরীক্ষায় সফলতা এবং মানে জ্ঞানী বা একটা বিষয় জানা, দুটোকে কিন্তু আসলে একবার মিলানো যায় না। দুটো দু ধরনের মানে বিষয় এবং চ্যালেঞ্জও আলাদা। পরীক্ষায় সফল হতে হলে আপনাকে ডেডিকেটেডলি আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। যিনি নিজেকে প্রস্তুত করেন, যিনি পড়েন, যিনি অন্যদের সঙ্গে আলোচনা করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করেন এবং একই সঙ্গে সঙ্গে লেখালেখির চর্চা করেন, মানে পরীক্ষার হলের এনভায়রনমেন্টের যেভাবে লিখে আপনার সফল হতে হয় সেই চর্চাটা করেন, তাদের মানে অসফল হওয়ার বা ব্যর্থ হওয়ার কোনো কারণ আমি দেখি না। তো পড়বেন, চর্চা করবেন এবং পরীক্ষার প্রস্তুতির জন্য বেশি বেশি করে লিখবেন। যারা এগুলো করবেন, আমার দৃঢ় বিশ্বাস যে তারা পাশ করবেন। থ্যাংক ইউ স্যার। আপনি বিশেষ করে লেখাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যে মানে লেখার প্র্যাকটিসটা অনেকে হয়তো জানেন, বাট পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারাটার প্র্যাকটিসের অভাবের কারণে মানে একটু তো গ্যাপ হতে পারে আর কি। তো থ্যাংক ইউ স্যার। বিশেষ করে আজকের মানে আমাদের প্রচুর শিক্ষার্থী আছেন বা প্রফেশনাল আছেন যারা ব্যাট কনসালটেন্ট হতে চান, সিএনএফ এজেন্ট লাইসেন্স পেতে চান, ওনাদের জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে থাকলো। সেজন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। তো স্যার আমরা মোটামুটি আমাদের পডকাস্টের শেষের দিকে আছি। এখন আমরা একটা শর্ট সেশন, মানে খুব ছোট প্রশ্ন ছোট উত্তর টাইপ করব আর কি। তো স্যার, একজন নতুন ব্যবসায়ী ভ্যাটের যাত্রা শুরু করার সময় কী ধরনের ভুল সাধারণত করে থাকেন? সবচেয়ে বেশি যে ভুলটা দেখা যায় যে তিনি মূসক চালানপত্র, যেটাকে আমরা মূসক 6.3 বলি, সেটা সঠিকভাবে তিনি অনুসরণ করেন না বা চালানপত্র কাটেন না বা দেন না। আচ্ছা, তার মানে ব্যাট চালানটাতেই ওনার প্রথম মানে ভুল হয়। স্যার, ট্রাইব্যুনালে আসার আগেই কোন একটি কাজ করলে 80% বিরোধ এড়ানো সম্ভব বলে আপনি মনে করেন? আইন মানা, এবং এটা উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। যদি সরকারি যে কর্তৃপক্ষ, ভ্যাট বা কাস্টম যেটাই হোক, তারা যদি সঠিকভাবে আইন মানে এবং প্রতিপালন করে, এবং একই সঙ্গে সঙ্গে তাদের যে স্টেক হোল্ডার যারা আছেন তারাও আইনে তাদের যে কমপ্লায়েন্স আছে সেটা নিশ্চিত করে, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বা আদারওয়াইজ লিটিগেশন উদ্ভব হওয়ার কোনো কারণই থাকে না। জি জি জি। আইন জানা এবং আইন মানা,
আচ্ছা, এই থ্যাংক দুটো ইউ কাজ স্যার। করলে। আর আরেকটা লাস্ট কোশ্চেন হচ্ছে স্যার, ব্যাট এবং কাস্টমস শেখার জন্য মানে আপনার কোনো স্পেশাল কোনো অ্যাডভাইস? প্রথম কথা হচ্ছে যে আপনি শিখবেন আপনার ভুল থেকে। নিজের ভুলের চাইতে বড় কোনো শিক্ষক নাই। আপনি আপনার ভুল থেকে শেখেন এবং ভুলটা কেন হলো সেটা আবিষ্কার করেন, এবং শেখার জন্য তো আসলে পর্যাপ্ত এলিমেন্ট তথ্য আপনার চারপাশে আছে। আপনার যদি ইচ্ছা থাকে আপনি শিখতে পারবেন। তো স্যার আমরা আমাদের আলোচনার মোটামুটি শেষের দিকে আছি। তো স্যার আপনি তো পলিসি, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেনিং, ট্রাইব্যুনাল, মোটামুটি বলা চলে সব জায়গায় আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ভ্যাট এবং কাস্টমস ব্যবস্থাপনাটাকে আরও বিজনেস ফ্রেন্ডলি, ট্রান্সপারেন্ট, ইফিশিয়েন্ট করতে হলে 3টা সংস্কার করার জন্য যদি স্যার আপনার কাছে কেউ পরামর্শ চায়, আপনি কোন 3টা বলবেন? বিজনেস ফ্রেন্ডলি, ইফিশিয়েন্ট এবং ট্রান্সপারেন্ট, জি, জি। তিনটা বিষয় খুব কঠিন। বিজনেস ফ্রেন্ডলি হওয়া যায়, বাট বিজনেস ফ্রেন্ডলি একই সঙ্গে ইফিশিয়েন্ট এবং ট্রান্সপারেন্ট নাও হতে পারে। জি, জি, তো যেই তিনটি আপনি এখানে তিনটি বলেছেন, আসলে ইস্যু অনেক। জি, জি, তো আমি প্রাধিকার ভিত্তিতে যদি তিনটাকে ধরি, যেগুলো না করলেই নয়, জি, জি। সেখানে অবশ্যই প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অটোমেশন। অটোমেশনটা। অটোমেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই অটোমেশনটা হতে হবে স্বয়ংসম্পূর্ণ অটোমেশন। জি, জি, সেই অটোমেশন হতে হবে এমন এক ধরনের অটোমেশন যেখানে কোনো কাজের জন্য বা সরকারের কোনো সেবা পাওয়ার জন্য আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। কোনো ডকুমেন্ট মিনস আপনার কোনো দলিলপত্র, কাগজপত্র এগুলো হাতে করে নিয়ে কোনো অফিসে গিয়ে জমা দিতে হবে না। জি, জি, এই ধরনের অটোমেশন। জি, জি, বাট আমরা সে অটোমেশন করছি, বাট এই যে ফুল ফ্লেজেড অটোমেশন বা শতভাগ অটোমেশনের জায়গাতে আমাদের আরও পথ হাঁটতে হবে, আরও কাজ করতে হবে। যখন কাস্টমস পেপারলেস অ্যাসেসমেন্ট করতে পারবে, তখন আমরা বলতে পারবো যে এটা ইফিশিয়েন্ট একটা অটোমেশন হয়েছে। ব্যাটের ক্ষেত্রেও যে আপনার কোনো Return সুবিধা submit পাওয়ার করা। জন্য যখন আপনাকে কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, ইটস এ ফুল ফ্লেজেড অটোমেশন। জি, জি, এবং এই জায়গাটাতে আমি আয়করের যে অটোমেশন হয়েছে সেটিকে আমি বলবো যে এটা অনুকরণীয়। জি, জি। আয়কর বর্তমানে আপনার যেভাবে একজন ট্যাক্স Income tax return। রিটার্ন দিতে পারছেন, তাকে কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে হচ্ছে না, দ্যাট ইজ অটোমেশন। জি, জি, এবং তথ্য যাচাইয়ের জন্য বা প্রাসঙ্গিক তথ্য ভেরিফাই করার জন্য প্রয়োজনে তারা, যেমন ব্যাংকের তথ্য হলো, তারা ব্যাংকের সঙ্গে Synchronize সরাসরি করা। সিনক্রোনাইজ করে বা ডাটা ইন্টিগ্রেট করে সেখান থেকে তথ্য নিতে পারছে। জি, বা অন্য ডকুমেন্ট যদি যাচাই করার প্রয়োজন পড়ে, একজন এনআইডির জন্য ইলেকশন কমিশনের সঙ্গে তার ডাটা ইন্টিগ্রেট করেছে, জি, জি, বা ট্রেড লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে সকল সরকারি দপ্তরকে যখন একটা একই প্ল্যাটফর্মে আনা যাবে, একটা ছাতার নিচে আনা যাবে, যে ধরনের একটা উদ্যোগ কাস্টমস থেকে নেওয়া হয়েছে যে আপনার সিঙ্গেল উইন্ডো বলে, জি, তো এগুলো যখন সফল হবে তখন আসলে অটোমেশনটা সার্থক হবে, বা তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি বা বিজনেস ফ্রেন্ডলি। ট্রান্সপারেন্ট বা ইফিশিয়েন্ট অটোমেশন হয়েছে। জি, সেকেন্ড যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণ বা জ্ঞান দক্ষতাকে বৃদ্ধি করা। জি, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এবং এই প্রশিক্ষণগুলোর জন্য যে আমাদের যে ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচটা আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে। জি, এই যে একটা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে প্রশিক্ষণার্থী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করব, এটা আসলে সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, এবং এটা একটা আয়োজন সাপেক্ষ। সবার পক্ষে কিন্তু আসলে সম্ভব নাও এইভাবে হতে পারে। সম্ভব হয় না। এই জন্য বিকল্প আয়োজনটাকে ই লার্নিংয়ের ব্যবস্থা করতে হবে। যেমন আপনার আজকের যে পডকাস্টটা, এটাকে বলা যেতে পারে এক ধরনের পার্ট অফ ই লার্নিং, বা এই জাতীয় আয়োজনগুলো সরকারিভাবে করতে হবে। আমাদের যে প্রশিক্ষণ একাডেমি যারা আছে তাদেরকে বিভিন্ন ট্রেনিং ম্যাটেরিয়ালস, অডিও, ভিডিও বা বিভিন্ন ধরনের তথ্য আর্কাইভ, এটা ব্যবসায়ী এবং জনসাধারণের জন্য তৈরি করে উন্মুক্ত করতে হবে। জি, জি। তাহলে যেমন ব্যবসায়ীরা প্রশিক্ষিত হতে পারবে, এবং একই সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তারা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য সুযোগ থাকবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিশেষভাবে প্রশিক্ষণের আয়োজন নিতে হবে, কারণ আমাদের মাঠ পর্যায়ে আইনের রিয়েলিটিটা এবং বাস্তবের আইনের রিয়েলিটি আমরা দু ধরনের একটা বৈপরীত্য দেখি অনেক ক্ষেত্রেই। জি, তো এটার মূল কারণটা হচ্ছে আইনের ভুল প্রয়োগ বা ভুল চর্চা, ভুল শিক্ষা। জি, তো এখানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। ইফিশিয়েন্ট হতে হলে, ট্রান্সপারেন্ট হতে হলে অবশ্যই আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
থার্ড যে বিষয়টা হলো, যেহেতু আপনি কাস্টম সংস্কারের প্রশ্ন বলছেন, এটা জনসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত। দ্যাট ইজ আমাদের যে সরকারি কর্মকর্তারা আছেন তাদের জ্ঞান, দক্ষতা এগুলো বিবেচনা করে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে সঠিক কাজের জন্য রিলোকেট মানে এটাকে তাদেরকে পদায়ন করা বা তাদেরকে সুযোগ করে দেওয়া, এটা এই বাতাবরণটা আমরা যখন তৈরি করতে পারবো তখন দক্ষতা, ইফিশিয়েন্সি, ট্রান্সপারেন্সি এগুলো সবই বাড়বে। থ্যাংক ইউ স্যার। ভুল লোককে যদি আমরা সঠিক জায়গায় আনি তাহলে তিনি আউটকামটাও কাজ হবে করবেন আসবেন না। জি জি। তো এই তিনটা কাজকে যদি ঠিকভাবে করা যায়, মানে অটোমেশন, ট্রেনিং এবং হচ্ছে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এটা নিশ্চিত করতে পারলে আশা করা যায় আমরা অবশ্যই অনেক অগ্রসর হতে পারবো, সমৃদ্ধ হতে পারবো। থ্যাংক ইউ স্যার। আমরাও সেই আশায় মানে ব্যক্ত করি এবং আশা করি আমাদের ব্যবসায়ী সমাজ প্রতিদিন আপনাদের বিভিন্ন ধরনের বক্তব্য দেখি মিডিয়াতে, তো বেশিরভাগই হচ্ছে তিক্ত অভিজ্ঞতার। তো আজকে স্যার আপনি যে 3টা সংস্কারের আপনি পরামর্শ দিলেন, ইনশাল্লাহ যদি এগুলো হয় আমরা অবশ্যই বিশ্বাস করি যে বিজনেস ফ্রেন্ডলি, ট্রান্সপারেন্ট এবং ইফিশিয়েন্ট একটা ব্যবস্থাপনা আমাদের দেশে গড়ে উঠবে। এবং আজকের যে আলোচনা, আজকের যে পডকাস্ট, এটা আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু কাভার করেছি ভ্যাট এবং কাস্টমসের, আমি মনে করি যেটা সত্যিকার অর্থে একটা রেফারেন্স ডকুমেন্ট হিসেবে থাকবে। এবং আপনারা যারা এই প্রোগ্রামটা দেখেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। এবং লার্নিংটাকে যদি আপনারা আরও বেশি বৃহৎ আকারে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা সাপোর্ট প্রয়োজন। যে আপনারা পডকাস্টটা দেখে যদি উপকৃত হন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এবং সেখানে একটা নোটিফিকেশান দেয়া আছে, তাহলে নতুন কোনো এপিসোড আপলোড হলে আপনারা সাথে সাথে দেখতে পাবেন। এবং আমরা বিশ্বাস করি আমাদের যে উদ্যোগ কর্পোরেট একাডেমির ব্যবসা বাণিজ্য সহজীকরণে, কমপ্লায়েন্স বৃদ্ধিতে এবং ট্যাক্সেশনের নানা মানে সহজীকরণ এবং জনবান্ধব করার ক্ষেত্রে কিছুটা হলেও উপকার হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আজকের মতোই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।